আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এর ফিয়ারলেস ফাইটার সবার কি অবস্থা? সবাই কেমন আছো? ভ্যাকেশনের পর প্রথম ক্লাস। ভ্যাকেশন কেমন কেটেছে? আর ভ্যাকেশনের পাশাপাশি পড়াশোনা নিয়ে প্ল্যানিং করেছিলে কিনা বা পড়াশোনা নিয়ে গুছিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেছিলে কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। ভাইকে শুনতে পাচ্ছ কিনা? ভাইকে সহ পেছনে স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছ কিনা সেটাও কমেন্টে জানিয়ে দাও। আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। লুয়াবা, মহসিন, সানজিদ, জিমি, তিশা, মারুফ। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো বলো? যারা কলেজে চলে আসছিলা যে ভাইয়া কলেজে চলে আসছি বাসা ছেড়ে, এই পূজার বন্ধে তারা বাসায় গিয়েছো, তাই না? তো বাসায় সময় কেমন কাটলো? সবকিছু ক্লিয়ার, গ্রেট। তোমার উদ্দেশ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এই যে এইচএসসি লাইফটা প্রথম তোমার কেমন মনে হবে যে সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, তুমি ভেসে যাচ্ছ, সমুদ্র তোমাকে কোন দিকে নিচ্ছে তুমি বুঝতে পারতেছো না। বাট এই সময়ে সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে মানসিক বল। ঠিক আছে, এই মনোবলটা দরকার। এবং তারপর ভাইয়ারা যে কথাগুলা বলে সেইগুলা শুনে নিজের প্ল্যান সাজিয়ে ফেলা দরকার। তখনই দেখবা তুমি একজন দক্ষ নাবিক হয়ে যাচ্ছ। এই এইচএসসি সমুদ্র তোমাকে ভাসিয়ে অকুল পাথারে নিয়ে যেতে পারছে না, তুমি তোমার নেভিগেশন নিজেই করতে পারছো। ঠিক আছে? ওকে। যারা ভিডিও দেখেছো গ্রেট, যারা দেখেনি তাদের উদ্দেশ্যে এটা ছড়িয়ে দিবে। হ্যাঁ, এটা একটা দায়িত্ব তোমার, যে যারা এরকম ইনডিসিশনে ভুগছে, যারা এরকম প্রবলেমে ভুগছে, তাদেরকে কিছুটা হলে হেল্প করা। ওকে, স্যার আমি মেডিকেলে পড়তে চাই। হ্যাঁ, পড়বা, ইনশাল্লাহ পড়বা। ওটা নিয়ে এত ভাবার কিছু নাই। এখন রেগুলার যে পড়াশোনা করবে, ডেইলি যে রেগুলার পড়াগুলা শেষ করবে, ক্লাসের পড়াগুলা ক্লাসেই পড়ার চেষ্টা করবে, ভাইয়াদের কথাবার্তা শুনবে, তারা অ্যাকচুয়ালি পরে মেডিকেলে পড়তে চাইলে মেডিকেলে, ভার্সিটিতে পড়তে চাইলে ভার্সিটি, বুয়েটে পড়তে চাইলে বুয়েট, সেসব জায়গায় চান্স পাবে। ঠিক আছে? সো তোমার প্রত্যেকটা দিন হচ্ছে একটা একটা প্রিপারেশন ডে। বুঝছো? আমি ভালো আছি, রাইসা। ওকে, তাহলে সবাই মোটামুটি এসেছে। আমরা এক কাজ করি, আমাদের যে পড়াশোনার স্টাইল সেটা কি ভাইয়া? আমরা প্রত্যেকটা ক্লাসের আগে আগের ক্লাসে কি পড়েছিলাম সেটা একটু রিক্যাপ করি, এক কুইক রিক্যাপ সেশন, তাই না? সো আমরা কুইক রিক্যাপে চলে যাই। তোমরা সবাই খুব ভালো করে শোনো, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। আর যাদের আমার সাথে প্রথম ক্লাস তাদের উদ্দেশ্যে বলছি, আমি ডক্টর তানজিম আহমেদ অন্তর, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। এখন আমি আমার মেইন প্রফেশনের পাশাপাশি চেষ্টা করছি আমি যা শিখেছি তা তোমাদের সাথে শেয়ার করার। ঠিক আছে? ওকে। সো দেখো, কুইক রিক্যাপ, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা গত ক্লাসে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাস্ট ইত্যাদি নিয়ে আইডিয়া নিয়েছিলাম যে প্রোটোপ্লাস্ট বেসিক্যালি কি। কোষ প্রাচীর বাদ দিয়ে এর ভেতরে যা কিছু আছে সবকিছুই প্রোটোপ্লাস্ট। দ্যাট মিন্স প্রোটোপ্লাজম। ঠিক আছে? তারপর কোষস্থ নির্জীব বস্তু সবকিছু প্রোটোপ্লাস্টের আন্ডারে পড়ে যায়। তারপর প্রোটোপ্লাজম কি ছিল ভাইয়া? কোষ ঝিল্লি, তারপর সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সবগুলা নিয়ে ছিল প্রোটোপ্লাজম। তাই তো? আচ্ছা। প্রোটোপ্লাজমের কিছু বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম। তার কিছু জীবন্ত বৈশিষ্ট্য আছে, তার মৃত্যু আছে, জীবন আছে। ঠিক আছে? তার মধ্যে বিভিন্ন জৈবিক কার্যাবলী হয়, রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া হয়, বিপাক প্রক্রিয়া হয়। তার কিছু রাসায়নিক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে অনেক জৈব পদার্থ এবং অজৈব পদার্থ আছে। আয়ন আছে, রাইট? তার ভৌত বৈশিষ্ট্য আছে। সেটা কি? সে হচ্ছে অর্ধস্বচ্ছ, পুরোপুরি স্বচ্ছ না। সে জেলির মতো থকথকে। ঠিক আছে? সে অর্ধ তরল। ঠিক আছে? আচ্ছা, তার চলন নিয়ে আমরা পড়েছিলাম। তার চলনটা ছিল সাইক্লোসিস বা আবর্তন। এই আবর্তন হইতো একমুখী অথবা বহুমুখী। ঠিক আছে? একমুখী কি ছিল? পাতা ঝাঁচি। আর বহুমুখী কি ছিল? ট্রাডেসান্টিয়া। যেমন আমরা বলেছিলাম বহুমুখী বাণিজ্য, ট্রেড। সো ট্রাডেসান্টিয়া বহুমুখী সাইক্লোসিস বা আবর্তন ছিল। ঠিক আছে? ওকে। তারপর চলে আসে, আমরা কোষ প্রাচীর পড়েছিলাম। কোষ প্রাচীরের কয়টা? হ্যাঁ, ৩টি স্তর আছে। কোষ প্রাচীরের কয়টা স্তর ভাইয়া? ৩টি স্তর। তারপর আমরা পড়েছিলাম কোষ প্রাচীরের ক্ষুদ্রতম সূক্ষ্ম একক কোনটা? ক্রিস্টালাইন মাইসিলি। ক্রিস্টালাইন মাইসিলি। ঠিক আছে? ক্রিস্টালাইন মাইসিলি। ওকে। আমরা পড়েছিলাম ৩টা স্তরের মধ্যে মধ্যপর্দা, তারপর প্রাথমিক প্রাচীর, তারপর সেকেন্ডারি প্রাচীর। অনেক ক্ষেত্রে নগ্নবীজী উদ্ভিদে সেকেন্ডারি প্রাচীরের ভেতরে কি ছিল? টারশিয়ারি প্রাচীর ছিল, রাইট? আচ্ছা। আর কোষ প্রাচীরের সবথেকে পাতলা অঞ্চল কোনটা ছিল ভাইয়া? পিট মেমব্রেন। কোনটা ভাইয়া? পিট মেমব্রেন বা কূপ এলাকা। এবং এই দুইটা কূপ এলাকা একটা জোড়ায় জোড়ায় থাকতো, এই জন্য বলতো পিট পেয়ার। এই পিট পেয়ার গুলা ভাই কেন দরকার ছিল? যাতে একটা কোষের সাথে আরেকটা কোষ একটা যোগাযোগ স্থাপন করতে পারে। সেটা কি দিয়ে যোগাযোগ স্থাপন করে? আমার সাথে সাথে তোমরা বলবা, এই জন্য আমরা আস্তে আস্তে বলছি। প্লাজমা ডেজমাটা। প্লাজমা ডেজমাটা। ঠিক আছে? ওকে। রাসায়নিক গঠন কি ছিল? প্যাকটিন ছিল, ফ্র্যাগমোপ্লাস্ট ছিল, সেলুলোজ ছিল, হেমিসেলুলোজ ছিল। তারপর কি ছিল? লিগনিন, কাইটিন, সুবেরিন ইত্যাদি। তাই না? ওকে।
ওকে, কাজ কি ছিল? দেয়ালের কাজ যা কোষ প্রাচীরের কাজ তাই ছিল। আমরা কোষ ঝিল্লি পড়েছিলাম, কোষ ঝিল্লি একটা মডেলের নাম পড়েছিলাম। মডেলের নামটা একটু বলো তো আমাকে। আমি এই যে এটা দিলাম FM মডেল, আমি ফুলটা লিখলাম না, মানে ছিল ফ্লুইড মোজাইক মডেল। এর আরেকটা নাম ছিল আইসবার্গ মডেল, আরেকটা নাম ছিল হিমোশৈলী মডেল। এখানে কি ছিল ভাইয়া? ফসফোলিপিড বাইলেয়ার, তারপর গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, তারা একত্রে নামকরণ করা হয়েছিল গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্স কি করত? কোষকে শনাক্তকরণ এবং কোষের মধ্যে যে সবসময় একটা নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ, ঋণাত্মক চার্জ, সেটা মেনটেন করে। তারপর কি ছিল? কোলেস্টেরল ছিল, যেটা এই যে কোষ প্রাচীরের যে তারল্য বজায় রাখে, ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। আর কি ছিল? লিপিড সম্পৃক্ত প্রোটিন ছিল। আর পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন, ইন্টেগ্রাল প্রোটিন, এই 3 ধরনের প্রোটিন ছিল, তাই না? কোষঝিল্লির কিছু মডিফিকেশন ছিল, যেমন আঙুলের মতো অভিক্ষেপ ছিল, মাইক্রোভিলাই বলেছিলাম আমরা, তাই না? তারপর ডেজমোজোম ছিল, টনোফ্রাইবিল নামক টান টান করা সুতা দিয়ে দুইটা কোষের মধ্যে কিছু সংযোগ স্থাপন করা। তারপর খাদ্য গ্রহণের জন্য, কঠিন খাদ্য গ্রহণের জন্য ফ্যাগোসাইটিক ভেসিকল, আর পান করার জন্য অর্থাৎ তরল খাদ্য কোষের ভেতরে প্রবেশ করানোর জন্য ছিল পিনোসাইটিক ভেসিকল। ঠিক আছে, এগুলো আমরা পড়েছিলাম। আর রাসায়নিক উপাদান কি পড়েছিলাম? কোষঝিল্লির রাসায়নিক উপাদান হচ্ছে শুষ্ক ওজনের 75% লিপিড। এই লিপিডটা হতে পারে যৌগিক ফসফোলিপিড, এই লিপিডটা হতে পারে সরল ফসফোলিপিড। সরল ফসফোলিপিড কোনটা ছিল? ফসফোটাইডিক অ্যাসিড। আর যৌগিক কোনটা ছিল বলতো? লেসিথিন সব থেকে কমন, প্লাজমালোজেন, কোলিন, সেফালিন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। তোমরা যারা আমার সাথে সেই জিনিসগুলো বলেছো তারা রিয়েল গেইনার, তারা একটা মনে করতে পেরেছো। সো আমাকে বলো ভাইয়া, যে এত কষ্ট করে বারবার বলি সবকিছু, তোমরা কি আমার সাথে সে বলো এইভাবে কুইক রিক্যাপ করো, অ্যাক্টিভ রিকলিংটা করো? জানাও আমাকে। গ্রেট, সবাই জানাও। মাথায় রাখবে, আমি যদি 100% দিই, তোমাদের 120% দিতে হবে। ঠিক আছে, তোমাদের মধ্য থেকে সেই ড্রাইভটা আসতে হবে। ওকে, গ্রেট, সাবাস। সবাই ফিয়ারলেস ফাইটার, সবাই খুব সততার সাথে পড়াশোনা করছে। গ্রেট, তাহলে ঠিক আছে, আমরা কুইক রিক্যাপ করলাম। এখন আমরা আজকের পড়াশোনায় চলে যাব। আজকে পড়াশোনায় চলে যাব। আমি আবারও তোমাদের কমেন্ট অফ করে দিচ্ছি, মন খারাপ করবে না। আবারও কমেন্ট যখন অন করবো তখন সবার কথা আস্তে ধীরে বলবা, তাড়াহুড়োর কিছু না, ভাইয়া কোথাও চলে যাচ্ছি না। ওকে, তাহলে আমি কমেন্ট অফ করে দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস। কমেন্ট অফ। সবাই আগামী 15 মিনিট ভাইয়ার কথা মন দিয়ে শুনবা। আর আমি তোমাদের বলছি, ভাইয়ার ক্লাস করলে, ঠিক আছে, ভাইয়ার কথাগুলো শুনলে, ভাইয়ার সাথে সাথে বললে, বইটা দেখলে, ক্লাসের পড়া 80% ক্লাসে শেষ হয়ে যাবে। ইনফ্যাক্ট তোমার ভর্তি পরীক্ষা, তোমার বোর্ড পরীক্ষা, সবকিছুর জন্য ক্লাসটাই ইনাফ। ক্লিয়ার? আর কোথাও কিছু করা লাগবে না, আর কোথাও পড়া লাগবে না। ঠিক আছে, জাস্ট ভাইয়ার ক্লাস নোট অ্যান্ড বইয়ের সাথে মিলিয়ে পড়া, ডান। সিম্পল স্ট্র্যাটেজি বলে দিলাম। সো এটা মাথায় রাখো এবং সেইভাবে পড়াশোনার চেষ্টা করো। ঠিক আছে, ভাইয়া বলেছি তার মানে ঠিকই বলেছি, এটা বিশ্বাস করে আমার ক্লাসে কনসেন্ট্রেট করো, দেখবে ভালো হবে। ওকে, চলো আজকে আমরা পড়বো হচ্ছে রাইবোজোম, গোলজি বডি, লাইসোজোম, সেন্ট্রিওল, এন্ডোপ্লাজম রেটিকুলাম। এই কয়েকটা কোষীয় অঙ্গাণু পড়বো। কি পড়বো ভাইয়া? কোষীয় অঙ্গাণু। এর আগে আমরা সাইটোপ্লাজম নিয়ে একটা কথাবার্তা বলি। সাইটোপ্লাজম কি ছিল ভাইয়া? এই যে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির ভেতরে নিউক্লিয়াস বাদে যা কিছু ছিল সবই হচ্ছে সাইটোপ্লাজম। সবই কি ভাই? সাইটোপ্লাজম। অর্থাৎ তুমি বলতে পারো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ওরা তিনজন মিলে তৈরি করেছিল কি? প্রোটোপ্লাজম। ঠিক আছে, এই প্রোটোপ্লাজমের কোষ ঝিল্লি আর নিউক্লিয়াস বাদ দিয়ে যেটা থাকে সেটা পুরোটাই কি? সাইটোপ্লাজম ছিল, তাই না? সো ধরো এটা হচ্ছে একটা কোষের প্রাচীর, এটা হচ্ছে কোষের ঝিল্লি, আর এটা কি? নিউক্লিয়াস। সো এই যে কোষ ঝিল্লির ভেতরে এবং নিউক্লিয়াসের বাহিরে এই যে পুরো অঞ্চলটুকু সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সেটা কি? সাইটোপ্লাজম। ঠিক আছে, এই সাইটোপ্লাজম কি দিয়ে আবৃত থাকে? কোষ ঝিল্লি দিয়ে, যার অপর নাম কি? সাইটোপ্লাজমিক মেমব্রেন, বায়ো মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা, সাইটোপ্লাজমের আরেকটা নাম আছে যেটাকে বলা হয় হায়ালোপ্লাজম। কি বলা হয়? হায়ালোপ্লাজম। সাইটোপ্লাজমের আরেকটা নাম হায়ালোপ্লাজম। ক্লিয়ার? ওকে, এখন সাইটোপ্লাজমে আমরা দুইটা অংশ দেখব। একটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে কিছু অর্ধ তরল, অর্ধ স্বচ্ছ জেলির মতো পদার্থ থাকবে, তাই না? এবং সেই পদার্থের মধ্যে, সেই পদার্থটা মা যেরকম আমাদের ধারণ করে রাখে,
ঠিক সেই পদার্থটা কিছু অঙ্গাণুকে ধারণ করে রাখবে। অর্থাৎ বলতে পারো একটা পুকুরের মধ্যে তুমি কয়েকটা কি বলে বল বা ফুটবল ফালায় রাখা। সো পুকুরের পানিটা হচ্ছে সাইটোপ্লাজম, আর ফুটবল গুলো হচ্ছে বিভিন্ন অঙ্গাণু। তো সাইটোপ্লাজমেও এরকম কিছু জিনিসপত্র থাকে। এই পুকুরের পানির মতো বলকে ধারণ করে রাখার মতো মাতৃকা থাকে, যেটাকে বলা হয় সাইটোপ্লাজমিক মাতৃকা। আর এই মাতৃকার মধ্যে কিছু অঙ্গাণু ভেসে বেড়ায়, তাদেরকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই অঙ্গাণুগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। এই অঙ্গাণুগুলোর মধ্যে কিছু অঙ্গাণু হচ্ছে ঝিল্লিবিহীন, অর্থাৎ ওদের কোনো পর্দা থাকে না। সবাই আমার সাথে বলো তো, ছড়া দিয়ে মনে করেছিলাম আমরা। প্রথম মামাই সেরা, প্রথম মামাই সেরা। আমরা অঙ্গাণুগুলোর নাম পড়েছিলাম: প্রোটিওজোম, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোজোম। এর মধ্যে সেরা সম্পর্কে আজকে আমরা জানবো, অর্থাৎ সেন্ট্রিওল এবং রাইবোজোম সম্পর্কে আজকে আমরা পড়বো। কিছু অঙ্গাণু আছে ঝিল্লিবদ্ধ, অর্থাৎ ওরা জামা কাপড় পরে আছে, হ্যাঁ, ওদের আবরণ আছে। এই আবরণগুলা হতে পারে 2 স্তরী, হতে পারে 1 স্তরী। অর্থাৎ একজন গেঞ্জি এবং উপরে জ্যাকেট পরছে, অর্থাৎ 2টা লেয়ারের আবরণ তার। আরেকজন শুধু গেঞ্জি পরে আসছে, ঠিক আছে। সো ধরো এরকম আবরণটা হতে পারে দ্বিস্তরী আবরণ, আবরণটা হতে পারে এরকম 1 স্তরী, একক ঝিল্লি। এই দেখো 1 স্তরী আবরণ, ঠিক আছে, একটা লেয়ার। ওকে, 1 স্তরী আবরণ কারা ভাইয়া? এই যে লাইসোজোম নামে একটা অঙ্গাণু আছে, তোমরা পড়েছো। গলজি বডিস বা গলজি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা শর্ট ফর্ম লিখেছি ER। আর একটা হচ্ছে মাইক্রোবডিস। মাইক্রোবডিস মানে কি? যেগুলা কোষীয় অঙ্গাণু কিন্তু আরো ছোট ছোট, খুবই ক্ষুদ্র, এগুলো হচ্ছে মাইক্রোবডিস। তারা কারা? তারা হচ্ছে পারঅক্সিজম, পার অক্সিজম, মাই ডিয়ার স্টুডেন্ট ভয় পাবা না, এগুলো সব আমরা পড়বো। তারা হচ্ছে গ্লাইঅক্সিজম, ঠিক আছে। এই পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম, ওরা হচ্ছে বেসিক্যালি মাইক্রোবডিস, ঠিক আছে। তাহলে ঝিল্লিযুক্ত কারা? সবাই ঝিল্লিযুক্ত, এই প্রথম মামাই সেরা বাদ দিয়ে। এর মধ্যে লাইসোজোম, গলজি বডিস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম, ওরা হচ্ছে একক ঝিল্লিযুক্ত। বাকি যারা আছে সবাই দ্বিস্তরী আবরণীযুক্ত বা দ্বিঝিল্লিযুক্ত, ঠিক আছে। ওকে, অঙ্গাণুগুলো সম্পর্কে আমরা আস্তে ধীরে পড়বো। ওকে, তারপর চলে আসি, মাতৃকার 2টা লেয়ার আছে। একটা হচ্ছে বাহিরের দিকে থাকে, বাহির মানে কি? এক্সটার্নাল লেয়ার, এক্সটার্নাল, বাহিরে, ঠিক আছে। এই বাহিরের দিকে যে পর্দাটা বা লেয়ারটা থাকে, নট পর্দা, লেয়ার, সেই লেয়ারটা অনেক ঘন থাকে। এই দেখো এরকম অনেক ঘন, অনেক ঘন। এখন আমাকে বলো, এই যে ঘন অঞ্চলটা বলছি, মাঝখানে কি খুব খুব বোঝা যায় যে বিন্দু বিন্দু আছে, দানা দানা আছে, বোঝা যায়? বোঝা যায় না, কারণ একেবারে ম্যাটেড হয়ে আছে, ঠিক আছে, একেবারে ম্যাটেড হয়ে আছে। এরকম ছোপ ছোপ, মানে জায়গা ছাড়া জায়গা ছাড়া, জায়গা থেকে কেউ খাবলায় নিয়ে নিছে এরকম কিছু নাই কিন্তু, অর্থাৎ একদম ম্যাটেড, প্লেন বোঝা যাচ্ছে। তার মানে কি? এটা হচ্ছে বাহিরের দিকের অঞ্চলটা ঘন, আর যেহেতু ঘন, মাঝে মাঝে এরকম ফাঁক ফোকর নাই, তার মানে কম দানাদার, কম দানাদার। আর এটার নাম হচ্ছে একটোপ্লাজম, যেহেতু বাহিরের দিকে আছে, একটোপ্লাজম। তারপর একটু ভেতরের দিকে যে লেয়ারটা, খেয়াল করো, এই লেয়ারটা একটু ভেতরের দিকে থাকে, এটা দেখো দানাদার। কারণ কি? কারণ কম ঘন, ঠিক আছে, কারণ কম ঘন। যদি বেশি ঘন হতো এটার মতোই থাকতো, অর্থাৎ দানা বোঝা যাইতো না, ঠিক আছে। কিন্তু দেখো কম ঘন, যেহেতু দানাগুলা বোঝা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কম ঘন, বেশি দানাদার। আর যেহেতু ভেতরের দিকে আছে, তাই এটাকে বলা হয় সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজমিক স্তর, ঠিক আছে, একটু ভেতরের দিকে। ওকে, তারপর তোমরা আরো 2টা শব্দ শুনবে, একটা সাইটোসল, একটা সাইটোজেল। সাইটোসল কোনটা? যেটার ঘনত্ব একটু কম, সেটাকে বলা হয় সল। আর যেটা ঘনত্ব একটু বেশি, ছেলেরা হচ্ছে চুলে জেল দাও না, এটা ঘনত্ব বেশি থাকে দেখবা, ঠিক আছে। সো যেটার ঘনত্ব বেশি সেটা হচ্ছে সাইটোজেল, ঠিক আছে। সল যেটার ঘনত্ব কম, অর্থাৎ পানির পরিমাণ বেশি, আর জেল যেটাতে পানির পরিমাণ কম, অর্থাৎ ঘনত্ব অনেক অনেক বেশি, সেটা হচ্ছে জেল, ঠিক আছে। তাহলে সাইটোজেল বেশি ঘন, সাইটোসল কম ঘন, ক্লিয়ার? আর সাইটোপ্লাজমের কাজ কি ভাইয়া? সাইটোপ্লাজমের কাজ হচ্ছে ধরো যুক্তিবিদ্যার মতো, যে কাইন্ড অফ গরু ঘাস খায়, তুমি গরু খাও মানে তুমি ঘাস খাও, ঠিক আছে। আচ্ছা, সো সাইটোপ্লাজমের মধ্যে কারা থাকে? এই সকল অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমে থাকে। সকল অঙ্গাণুগুলো কিছু না কিছু কাজ করছে, তাই সকল কাজগুলা কই হচ্ছে? সাইটোপ্লাজমে হচ্ছে, ঠিক এটাই। সাইটোপ্লাজমের কাজ হচ্ছে সকল অঙ্গাণুগুলোকে ধারণ করা। আর যেহেতু সকল অঙ্গাণুগুলা সাইটোপ্লাজমই আছে, তাই সকল অঙ্গাণুসমূহের কাজই সাইটোপ্লাজমের কাজ, অর্থাৎ শক্তি উৎপন্ন করা, বিপাক প্রক্রিয়া সম্পন্ন করা, ঠিক আছে। আমরা বিপাক পড়েছিলাম, খেয়াল করো প্রথম ক্লাসে।
একটা হচ্ছে উপচিতিমূলক বিপাক, আর একটা হচ্ছে অপচিতিমূলক বিপাক। মনে পড়ে? কিছু তৈরি করা, গঠিত করা ছিল উপচিতিমূলক বা অ্যানাবলিজম। আর ছিল ক্যাটাবলিজম, কাট করা, অর্থাৎ কোন একটা বড় জিনিসকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করা, সেটা ছিল ক্যাটাবলিক পাথওয়ে বা ক্যাটাবলিজম। ঠিক আছে? সো এই যে বিপাক প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায়? সাইটোপ্লাজমে। কারণ সাইটোপ্লাজমই সকল কিছুকে ধারণ করে। আবার শ্বসনের কয়টা ধাপ পড়েছো? ক্লাস 10 এ পড়েছো, খেয়াল করো। যারা আমার সাথে ছিল ওদের আমি পড়িয়েছি নিজে। 4 টা ধাপ থাকে সবাত শ্বসনের। গ্লাইকোলাইসিস, তারপর কি? এসিটাইল কোয়ের সৃষ্টি, তারপর ক্রেবস চক্র, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এর মধ্যে প্রথম যে ধাপটা ছিল গ্লাইকোলাইসিস, এটা কোথায় হইতো বলতো? প্রথম যে ধাপ গ্লাইকোলাইসিস, সেটা হয় সাইটোপ্লাজমের মধ্যে। তার মানে কি এটা শ্বসনেও হেল্প করছে। ঠিক আছে? সো এটা হচ্ছে সাইটোপ্লাজমের কাজ। বিপাক, অঙ্গাণু ধারণ, ঠিক আছে? আর শ্বসনের প্রথম ধাপ কোনটা? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। কে মাই স্টুডেন্টস? সো আবারও বলছি, সাইটোপ্লাজম কি ভাইয়া? কোষ ঝিল্লির ভেতরে এবং নিউক্লিয়াসের বাহিরে, যেমন এটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, এটা হচ্ছে নিউক্লিয়াস। সো দেখো, কোষ ঝিল্লির ভেতরে নিউক্লিয়াসের বাহিরে যা কিছু আছে সবকিছু সাইটোপ্লাজম। আর এর মধ্যে কি? এর মধ্যে প্লাস্টিড আছে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে তো প্লাস্টিড থাকে না। তারপর মাইটোকন্ড্রিয়া আছে, তাই না? মাইটোকন্ড্রিয়া আছে, তারপর গোলজি বডিজ আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ঠিক আছে, লাইসোজোম আছে, অর্থাৎ সকল অঙ্গাণুগুলাই আছে। ক্লিয়ার? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমি কি খুব ফাস্ট যাচ্ছি নাকি খুব স্লো যাচ্ছি? জামিউল বলছে প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাস্টের মধ্যে অনেক প্যাচ। জামিউল, তুমি যদি আমার গত ক্লাস করে থাকো, কোনো প্যাচই না। প্রোটোপ্লাজম প্রোটোপ্লাস্টের একটা অংশ। অনেক বইয়ে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছে, বাট আমার ক্লাস যেভাবে করেছো সেইভাবেই মনে রাখো, তাহলে আর কোনো প্যাচ লাগবেই না। ওকে, ইটস পারফেক্ট, গ্রেট। ওকে, মাতৃকা সমধর্মী। সমধর্মী মানে কি বুঝছো? মানে সমান দেখতে, ঘনত্ব সব জায়গায় সমান। সমধর্মী মানে ঘনত্ব সব জায়গায় সমান এবং সমান ধরনের, সমপ্রকৃতির, যা রাসায়নিকভাবে সেম বৈশিষ্ট্য প্রকাশ করে সেই সব জিনিসপত্র দিয়ে তৈরি। আবার মাতৃকাটা হচ্ছে কলয়েডাল। কি ভাইয়া বলতো? কলয়েডাল। অর্থাৎ মাতৃকার যে দ্রবগুলো আছে, একটা দ্রবণ, এখানে অনেক পানি আছে, অনেক সলভেন্ট আছে এবং কিছু দ্রবীভূত আছে। সেই দ্রবগুলার সাইজ কিছুটা বড় হয়, অর্থাৎ 2 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে হয়। ঠিক আছে? যেহেতু দ্রবের সাইজ একটু বড়, তাই সেটাকে বলা হচ্ছে কলয়েডাল। কি বলা হয়? কলয়েডাল বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে সমধর্মী, কলয়েডাল, অর্ধস্বচ্ছ জেলির মতো একটা সাবস্টেন্স, সেটা হচ্ছে সাইটোপ্লাজমের মাতৃকা। ক্লিয়ার? ওকে। আচ্ছা, অঙ্গাণু সম্পর্কে আমরা পড়লাম। এখন চলে যাই অঙ্গাণুগুলোর আস্তে আস্তে সবকিছু আলোচনা। প্রথম অঙ্গাণু আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রাইবোজোম। কি ভাইয়া? রাইবোজোম। রাইবোজোম। এখন যখন আমরা একটা অঙ্গাণু পড়বো তখন কি কি পড়বো এটা ভালো করে দেখা। সকল অঙ্গাণুর ক্ষেত্রে এই জিনিসগুলো টাচ করার আমরা চেষ্টা করব। প্রথম পরিচয় হচ্ছে তার পরিচয় জানতে হবে, পরিচিতি পড়বো সকল অঙ্গাণু। তারপর তার ইতিহাস পড়বো, যে সে কোত্থেকে আসছে, কে তার নামকরণ করেছে, কেনই বা এটা আমাকে পড়তে হচ্ছে, কে এটার জন্য দায়ী। ঠিক আছে? তারপর তার গঠন পড়বো। গঠন আমি অলরেডি বলেছি, গঠনকে কয়েক ভাগে ভাগ করা যায়। বেসিকলি দুইটা, ভৌত এবং রাসায়নিক। কিছু ক্ষেত্রে আমরা সূক্ষ্ম গঠন পড়েছিলাম কোষ প্রাচীরের ক্ষেত্রে, তাই না? তো 2 ধরনের গঠন পড়বো। তারপর এর কোনো প্রকারভেদ আছে কিনা, এর হচ্ছে প্রকারভেদ পড়বো, যে এই অঙ্গাণুগুলা অন্য ডিফারেন্ট টাইপের হয় কি না, অন্য কোনো প্রকরণ তার আছে কিনা। ঠিক আছে? তারপর পড়বো তার কাজ এবং বিস্তৃতি, অর্থাৎ কোথায় থাকে কোথায় থাকে না। কারণ সকল অঙ্গাণু দেখবো সব জায়গায় থাকে না, কোথাও বেশি থাকে কোথাও কম থাকে। ঠিক আছে? এটা ডিপেন্ড করে সেই অঙ্গাণুর রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে? সো দেখো, একটা অঙ্গাণু যখন পড়বো তখন এই জিনিসগুলো আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। আমরা শুরু করি, আসো। প্রথম হচ্ছে রাইবোজোম।
রাইবোজোম। এটা দন্ত স দিয়েও লেখা যায়, বর্গীয় জ দিয়েও লেখা যায়, ঠিক আছে, যেটাই তুমি লেখো, কোনো সমস্যা নাই। ওকে মাই স্টুডেন্টস, রাইবোজোমে চলে আসছি। রাইবোজোম প্রথমে আমাদের কি পড়তে হবে খেয়াল করো, তার পরিচিতি পড়তে হবে। কি পড়তে হবে ভাইয়া? তার পরিচিতি পড়তে হবে। পরিচিতি মানে কি? সেই জিনিসটা কি? সে হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমের মধ্যে থাকে। সাইটোপ্লাজমে কি ধরনের অঙ্গাণু খেয়াল করো, আমরা বলছিলাম প্রথম মামায় সেরা রা দিয়েছিল রাইবোজোম, অর্থাৎ সে একটা সাইটোপ্লাজমীয় এবং ঝিল্লিবিহীন অঙ্গাণু। তার পরিচয় আমরা মোটামুটি জানলাম। এটা কি করে, যেমন তোমার পরিচয় জানতে হলে তুমি কই থাকো না থাকো, তুমি কি করো তোমার জানতে হয়। সো এটা কি করে বেসিক্যালি? এটা হচ্ছে প্রোটিন তৈরি করে। কি করে ভাইয়া? প্রোটিন তৈরি করে। আচ্ছা, পরিচিতি জানলাম, এটা একটা সাইটোপ্লাজম ঝিল্লিবিহীন অঙ্গাণু যেটা প্রোটিন তৈরির কাজে নিয়োজিত থাকে, তাই সেটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, রাইট? এখন আমরা পড়ব তার ইতিহাস, অর্থাৎ এই রাইবোজোম কে বলেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন পড়বা ইতিহাস তখন অনেক বোরিং লাগবে, কিন্তু চাপ নিবা না। আমি যে নামগুলা বলবো যে মনে রাখবা, মুখস্থ রাখবা, সেই নামগুলাই পড়বা। সকল নাম, সকল সাল, তারপর সকল সংখ্যা, এগুলা মনে রাখতে হবে না। যেগুলো আমি বলবো সেইগুলাই তোমরা পড়বা। ইতিহাস যদি বলি, এই রাইবোজোমের যে নামটা এখন আমরা পড়ছি, রাইবোজোম, রাইবোজোম, এটা কিন্তু আগে সেরকম ছিল না। একজন ভদ্রলোক সেটাকে বলেছিল রাইবো নিউক্লিয় প্রোটিন। কি বলেছিল? রাইবো নিউক্লিয় প্রোটিন। আচ্ছা, কি বলছে? রাইবো নিউক্লিয় প্রোটিন। কারণ কি? এটা প্রোটিন তৈরির সাথে একটা সম্পর্ক বজায় রাখে, এবং এটা তৈরি হয় কোথায় জানো? নিউক্লিয়াসে। কোথায় তৈরি হয়? নিউক্লিয়াসে। তাহলে খেয়াল করো, যেহেতু নিউক্লিয়াসে তৈরি হচ্ছে এবং প্রোটিন তৈরির কাজ করছে, একজন ভদ্রলোক তার নাম বলেছিল রাইবো নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে? আরেকজন বললো না, এটা এত ক্ষুদ্র দেখতে, আমরা এটাকে রাইবো নিউক্লিয় প্রোটিন বলবো না, যেহেতু অতি ক্ষুদ্র দেখতে, এবং জোম মানে হচ্ছে বডি। জোম মানে কি জানো? বডি, অর্থাৎ অতি ক্ষুদ্র বডি, তাই এটাকে আমরা বলবো মাইক্রোজোম। কি বলবো? মাইক্রোজোম। সেটা আরেকজন ভদ্রলোক বললো। এখন দুইজন তো ঝগড়া বিবাদ শুরু করে দিয়েছে, মানে আমাদের মতো ঝগড়া বিবাদ না, তারা আর্টিকেল লিখে ঝগড়া বিবাদ শুরু করে দিয়েছে। বা ধরো একজন বলছে এটা, সে বলছে না আমি তারটা মানি না। তখন বললো ঠিক আছে, তোমরা, আরেকজন থার্ড পার্সন আসলো জিনিসটা মিটিগেট করার জন্য, যে তোমরা যা বলছো সব ঠিক আছে, তোমাদের দুইজনেরটা মিলেই কিন্তু রাইবোজোম বেসিকলি, তাই দুইজনেরটা মিল রেখে আমরা একটা নামকরণ তার করতে পারি। তখন ওই থার্ড একজন ব্যক্তি আসলো, তখন সেই থার্ড ব্যক্তিটা এসে এটা নামকরণ কি করলো জানো? বললো ঠিক আছে, তোমাদের আমি যোগ করে দিচ্ছি নামকরণ, এটা আবার ম্যাথমেটিক্যাল যোগ না। সে বললো এটার নাম দিই চলো রাইবো নিউক্লিয়ার, রাইবো নিউক্লিয়ার প্রোটিন অফ মাইক্রোজোম। সে এটা নাম দিল। এখন বললো যে এত বড় নাম কি আমার ছাত্ররা পড়তে পারবে? পড়তে পারবে না, তাদের একটু সহজ করে দিই আমরা। তখন সে দিল যে রাইবো অংশটা নিল, এই যে রাইবো অংশ, এবং জোম অংশটা নিল, এই দুইটা অংশ মিলে তার নাম হয়ে গেল রাইবোজোম। তাহলে এই যে একজন ভদ্রলোক এত একটা কাহিনী করছে, দুইজন ভদ্রলোকের মতানৈক্য নিয়ে আসছে, ঠিক আছে, তার নামটা তোমাকে পড়তে হবে। অর্থাৎ এই যে রাইবোজোম নামটা কে দিয়েছেন, বা রাইবো নিউক্লিয়ার প্রোটিন অফ মাইক্রোজোম নামটা কে দিয়েছেন, তোমরা তিনজন ভদ্রলোকের মধ্যে তার নামটা মনে রাখবা। তার নাম হচ্ছে তোমার, রাইবোজোমের সাথে মিল আছে খেয়াল করো, রাইবোজোম, আর তার নাম হচ্ছে রবার্টস। কি ভাইয়া? তার নাম হচ্ছে রবার্টস। সো এইটা নামকরণ কে করেছেন? নামকরণ রবার্টস। ঠিক আছে, রবার্টস। ওকে, আচ্ছা। এখন তোমরা আরেকটা নাম দেখবা রাইবোজোমের, সেটা হচ্ছে যখন অনেকগুলো রাইবোজোম, ধরো এটা একটা রাইবোজোম, এটা একটা রাইবোজোম, এটা একটা রাইবোজোম, এরকম একত্রে যুক্ত হয়, যুক্ত হয়ে এরকম পুতির মালার মতো একত্রে থাকে, বা চেইনের মতো একত্রে থাকে, তখন সেটাকে বলা হয় অনেকগুলা। অনেকগুলা মানে কি? পলি, কি? পলি রাইবোজোম। কি ভাইয়া? পলি রাইবোজোম, বা সংক্ষেপে বলা হয় পলিজোম। ঠিক আছে, পলিজোম, পলি এবং জোম। তাহলে দেখো আমরা মোটামুটি পরিচিতি এবং ইতিহাস সম্পর্কে জেনে নিলাম। কয়টা নাম মনে রাখতে বলছি? একজন বিজ্ঞানীর নাম মনে রাখতে বলছি, সেটা হচ্ছে রবার্টস, যিনি বেসিকলি রাইবোজোম নামটা দিয়েছেন। ঠিক আছে, ওকে। এখন চলে আসো, আমরা এখানে দেখি আমরা কি বলেছিলাম, পরিচিতি পড়বো, ইতিহাস পড়বো, তারপর কোথায় চলে যাব? প্রকারভেদ বা গঠনে। আমরা শুরুতেই প্রকারভেদটা পড়ি। কি পড়ি ভাইয়া? প্রকারভেদ পড়ি। প্রকারভেদ, আসো, প্রকারভেদ।
সবাই আমার সাথে পড়ো, আমি খুব আস্তে ধীরে যাতে তোমরা ক্লাসে সবকিছু শেষ করতে পারো। ঠিক আছে? প্রকারভেদ। রাইবোজোম বেসিক্যালি দুই প্রকার। কি ভাইয়া? দুই প্রকার। এটা তুমি যেইভাবেই প্রকারভেদ করো না কেন। একটা হচ্ছে তুমি বলতে পারো রাইবোজোমগুলি মুক্তভাবে ছোটাছুটি করে নাকি কোথাও আবদ্ধ থাকে। তারা বদ্ধ থাকে নাকি মুক্ত থাকে এর উপর ডিপেন্ড করে রাইবোজোমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত রাইবোজোম, দুই ভাগে প্রকারভেদ করা যায় এবং প্রত্যেকভাবেই দুইটা প্রকার পাওয়া যাবে। একটা হচ্ছে মুক্ত রাইবোজোম আর একটা হচ্ছে বদ্ধ রাইবোজোম। মুক্ত রাইবোজোম কি? সে এভাবে ছোটাছুটি করছে। বদ্ধ রাইবোজোম কোনটা ভাইয়া? বদ্ধ রাইবোজোম হচ্ছে যে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অর্থাৎ অন্য কোনো অঙ্গাণুর গায়ে সে লেগে থাকে, অন্য কোনো অঙ্গাণুর গায়ে যখন সে লেগে থাকে তখন বলা হয় বদ্ধ রাইবোজোম। ঠিক আছে? যেমন ধরো এটা একটা অঙ্গাণু যার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন রাইবোজোমটা মুক্তভাবে ছোটাছুটি করবে না, রাদার এটাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকবে, তখন আমরা সেটাকে বলবো কি? বদ্ধ রাইবোজোম। ঠিক আছে? তাহলে মুক্তভাবে বিচরণ করতে পারে, বদ্ধ থাকতে পারে। এটা একটা প্রকারভেদ। আরেকটা প্রকারভেদ হচ্ছে 70S রাইবোজোম আর 80S রাইবোজোম। দেখো, মনে করে দেখো, আমরা যখন আদিকেন্দ্রিক সুকেন্দ্রিক পড়েছিলাম, আমরা বলেছিলাম আদিকেন্দ্রিক কোষ, এই আদিকেন্দ্রিক কোষে থাকে রাইবোজোমের একটা প্রকারভেদ যেটা হচ্ছে 70S রাইবোজোম। যে এসটা ছিল ভেদবার্গ কনস্ট্যান্ট বা বলতে পারো তুমি সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে? সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা সহগ, সেডিমেন্টেশন সহগ। ঠিক আছে? ওকে, সেটা কই ছিল? আদিকেন্দ্রিকে ছিল, আদি কোষে ছিল। আদি কোষ ছাড়াও আর কোথায় ছিল বলতো? আদি কোষ ছাড়াও ছিল মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড। এই মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড কি? তারা হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট। এন্ডোসিম্বায়ন্ট অর্থাৎ কোষের ভিতরে তারা সিম্বায়োসিস করছে, তারা হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট। মনে করে দেখো এন্ডোসিম্বায়ন্ট কি? যারা আলাদাভাবে বেঁচে থাকতে সক্ষম কিন্তু কোষের মধ্যে থাকে, নিজেও উপকৃত হয়, কোষকেও উপকার দেয়, তারা হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট। ঠিক আছে মেডি স্টুডেন্টস? ওকে, এন্ডোসিম্বায়ন্ট। 80S কারা ভাইয়া? যারা সুকেন্দ্রিক কোষে ছিল, একটু গঠন ভিন্ন, তারা হচ্ছে 80S। আমরা গঠন পড়বো, কোনো সমস্যা নাই। ওরা সুকেন্দ্রিক কোষে থাকে। কোথায় ভাই? সুকেন্দ্রিক। এখন মাই ডিয়ার স্টুডেন্টস দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, এই রাইবোজোম আদিকেন্দ্রিক কোষেও আছে, সুকেন্দ্রিক কোষেও আছে। অর্থাৎ কোষের ধরন যেমনই হোক না কেন, তোমাকে রাইবোজোম দেখতেই হবে, সেই কোষে তুমি রাইবোজোম পাবাই, এছাড়া কোনো বিকল্প নাই। এখন ভাই রিজনটা কি? রাইবোজোম এমন কেন বা এমন কি গুরুত্ব বহন করে যার ফলে এটা সব ধরনের কোষে থাকে, অর্থাৎ এটা সার্বজনীন অঙ্গাণু? কেন? ওয়াই? এটা হচ্ছে, এটা রিজনটা খুব ভালো করে জানো, অনেকেই জানে না, এবং আনফরচুনেটলি এইচএসসি 95% স্টুডেন্ট জানে না। বাট আই বিলিভ যে আমার স্টুডেন্টরা সবকিছু জানতে চায়, তাই আমি এক্সট্রা কিছু ওদের জানাই। সো এর রিজন হচ্ছে, এই যে জীবীয় বৈশিষ্ট্য বলি, জীবের বৈশিষ্ট্য যদি বলি, এই জীবের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য একটা পদার্থ খুবই খুবই এসেনশিয়াল, সেটা হচ্ছে প্রোটিন। কি ভাইয়া? প্রোটিন। এই প্রোটিন ছাড়া জীবনের কোনো বৈশিষ্ট্য থাকবে না। জীবনের কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে তোমাকে প্রোটিন অবশ্যই সিনথেসাইজ করতে হবে, অর্থাৎ প্রোটিনের আবশ্যকতা আছে। তাই প্রোটিনকে বলা হয়, আমি গত ক্লাসে বলেছিলাম, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। আর এই প্রোটিন কোথায় তৈরি হয় বলতো? প্রোটিন তৈরির যে ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, এটাই হচ্ছে রাইবোজোম। এই প্রোটিন তৈরি হয় রাইবোজোমে। কোথায়? রাইবোজোমে তৈরি হয়। কোন প্রক্রিয়ায়? একটা শব্দ বলেছিলাম, খেয়াল করো, ট্রান্সলেশন প্রক্রিয়ায়। অর্থাৎ এমআরএনএ থেকে এমআরএনএ কোডিং ওয়াইজ যে প্রোটিনটা তৈরি হয়, সেটা প্রক্রিয়াটা ঘটে রাইবোজোমে। সেই প্রক্রিয়ার নাম ট্রান্সলেশন, আর সেই প্রক্রিয়ার ফল হচ্ছে প্রোটিন। আর এই প্রোটিন তৈরি হলেই জীবের বৈশিষ্ট্য প্রকাশ পায়, জীব জীব হিসেবে আত্মপ্রকাশ করে। তাই আদিকেন্দ্রিক জীব, সুকেন্দ্রিক জীব, তারা তো অবশ্যই জীব। জীব হিসেবে আত্মপ্রকাশ করতে হলে তার কি দরকার? প্রোটিন দরকার। আর প্রোটিন যদি লাগে, প্রোটিনের জন্য কাকে লাগবে? রাইবোজোমকে লাগবে। তাই কোষ যে ধরনের হোক না কেন, রাইবোজোম সব জায়গায় থাকবে। হয়তো তার প্রকারভেদটা ভিন্ন হতে পারে, তার প্রেজেন্সটা ভিন্ন রূপে হতে পারে, সেটা হতে পারে 70S, হতে পারে 80S, বাট তার প্রেজেন্স ইজ আ মাস্ট। ঠিক আছে? এই জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। আর যেহেতু প্রোটিন তৈরি করছে, তাই এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। প্রোটিন ফ্যাক্টরি অফ সেল।
তাহলে রাইবোজোমের অপর নাম পড়তে হবে আমাদের। আমরা কি পেলাম অপর নাম দুইটা, একটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, আর একটা হচ্ছে কি সার্বজনীন বা ইউনিভার্সাল অর্গানিলস, ইউনিভার্সাল অর্গানিলস। ঠিক আছে, ওকে। আমরা গঠন প্রকারভেদ পড়ে ফেললাম, এখন চলে আসি গঠনে। গঠনটা খুব ভালো করে পড়তে হবে, সবাই খুব মন দিয়ে দেখো, খুব সিম্পল, তেমন প্যারা খাওয়ার কিছু নাই। গঠনের দুইটা অংশ, একটা হচ্ছে ভৌত গঠন, এটা হচ্ছে কি ভৌত গঠন, ভৌত গঠন। ওকে, আসো ভৌত গঠন আমরা দেখি। ভৌত গঠন যেহেতু দুই প্রকার পড়েছে, 70s 80s রাইবোজোম, তো 70s এর ক্ষেত্রে একরকম গঠন হবে এবং 80s এর ক্ষেত্রে আরেক রকম গঠন হবে। ঠিক আছে, সো রাইবোজোম কোথায় তৈরি হয় বলো? রাইবোজোম তৈরি হয় নিউক্লিয়াসের মধ্যে। কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। কিভাবে তৈরি হয়? বিচ্ছিন্নভাবে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? বিচ্ছিন্নভাবে তৈরি হয়। ইটস লাইক তুমি একটা পিলার বানাবা, তুমি কি করলা? পিলারের অর্ধেক অংশ কারখানা থেকে তৈরি করে নিয়ে আসলা, বাকি অর্ধেক অংশও কারখানা থেকে তৈরি করে নিয়ে আসলা। তুমি পিলারটা একেবারে তৈরি করলা না, কারণ তোমার আনতে সমস্যা হবে। ছোট ছোট খণ্ড করে তুমি তৈরি করে নিয়ে আসলা, তারপর যেই জায়গায় পিলারটা বানাইতে হবে বা সেট আপ করতে হবে, সেই জায়গায় খণ্ডগুলা তুমি বসিয়ে দিলা। রাইবোজোম সেম ভাবেই তৈরি হয়। কিভাবে তৈরি হয়? এই 70s রাইবোজোম দুইটা উপ একক দিয়ে তৈরি। কি থাকে? উপ একক থাকে। কি থাকবে? উপ একক। কয়টা ভাইয়া? দুইটা উপ একক থাকবে। একটা হচ্ছে বড় উপ একক, একটা হচ্ছে ছোট উপ একক। এই বড় উপ এককটা হয় 50s আর ছোট উপ এককটা হয় 30s। আমি জানি সবার মধ্যে এখন কনফিউশন হয়ে গেছে, ভাইয়া 70s বানাইতে 50-30 যোগ করলাম, 10 কোথায় গায়েব হলো? মন খারাপ করার কিছু নেই, আমরা সেই কারণ উদ্ঘাটন করব, 10 কোথায় গেল, কেন গেল। ওকে, সো ধরো এটা হচ্ছে বড় উপ এককটা, এটা হচ্ছে বড় উপ একক, আর এটা হচ্ছে ছোট উপ একক। ওরা কোথায় তৈরি হবে বলতো? এই উপ একক তৈরি হবে নিউক্লিয়াসে। কোথায় তৈরি হবে? নিউক্লিয়াসে তৈরি হবে। তারপরে যে নিউক্লিয়ার মেমব্রেন, এই মেমব্রেনে কি ছোট ছোট ছিদ্র ছিল, খেয়াল করো, নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে ছিদ্র, নিউক্লিয়ার ছিদ্র ছিল। ওই ছিদ্র দিয়ে নিউক্লিয়াস থেকে এই উপ এককগুলা কোথায় আসবে বলো? সাইটোপ্লাজমে আসবে। কোথায় আসবে? সাইটোপ্লাজমে আসবে। সাইটোপ্লাজমে এসে তারা কি করবে? যে ঠিক আছে আমরা একটু ঘোরাফেরা করি, তারা ঘোরাফেরা করতে যাবে। কিন্তু যখনই বডিতে প্রোটিন তৈরির দরকার হবে বা ওই কোষের সিগন্যাল আসবে এখন তোমাকে প্রোটিন তৈরি করতে হবে, তখনই কি এই বিচ্ছিন্ন হয়ে ছোটাছুটি করা সকল রাইবোজোম বলবে অ্যাসেম্বল হয়ে যাও। ঠিক আছে, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলের মতো রাইবোজোম অ্যাসেম্বল করো, অর্থাৎ তোমরা তোমাদের জায়গায় চলে আসো, ফরমেশন ক্রিয়েট করো, কারণ তোমার এখন কাজ করতে হবে। ইটস লাইক সেনাবাহিনী সব জায়গায় ছোটাছুটি করতেছিল, এটা অ্যাটাক হয়েছে, তারা তাদের ফরমেশনে চলে আসলো। ঠিক আছে, সো তারা তার ফরমেশনে চলে আসবে। এই ফরমেশনটা কি ভাইয়া? এই যে বড় উপ একক দেখছো, ঠিক আছে, বড় উপ একক এবং ছোট উপ একক তারা একত্রে যুক্ত হয়ে যাবে। তারা একত্রে যুক্ত হয়ে যাবে। কি হবে ভাইয়া? যুক্ত হবে। এই যুক্ত করার কাজটা কারা করবে জানো? এই যুক্ত করার কাজ করবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা আরএনএ। সেটা হচ্ছে আরএনএ। কি ভাইয়া? আরএনএ। সাথে হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস আয়ন। এই দুইটা আয়ন চেইনের মতো করে তাদেরকে একত্রে যুক্ত করে দিবে। যুক্ত করে দিল। তাহলে ভাইয়া 50s 30s এরা যুক্ত হয়ে তৈরি করলো কি 70s রাইবোজোম। কি ভাইয়া? 70s রাইবোজোম। এটা কখন তৈরি হলো? যখন প্রোটিন তৈরি করার দরকার হয়, অর্থাৎ যখন ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু হয় তখন। ঠিক আছে, আচ্ছা, ওকে, তার মানে এরা তৈরি হলো। আচ্ছা, তারপর 80s এর বেলায় কি হবে? 80s এর বেলা সেম কাহিনী, এরও দুইটা উপ একক থাকবে, একটা হচ্ছে 60s উপ একক আর একটা হচ্ছে 40s উপ একক। এই দুইটা উপ একক মিলে তৈরি করবে 80s উপ একক। ঠিক আছে, এই উপ একক গুলা হয় গম্বুজ আকৃতির। কি হয় ভাইয়া? গম্বুজ আকৃতির। বড়টা হয় গম্বুজ আকৃতির এবং ছোটটা হয় তোমার গোলাকার বা অন্য কোনো আকৃতির, বাট স্পেশাল গম্বুজ আকৃতির না। ঠিক আছে, একটা গম্বুজ আকৃতি, একটা টুপির মতো ছোট ক্যাপ, ছোটটা হচ্ছে টুপির মতো আর বড়টা হচ্ছে গম্বুজ, এরকম মসজিদের উপর গম্বুজ থাকে না, এরকম গম্বুজের মতো। ঠিক আছে, ওকে, সো দুইটা মিলে তৈরি হলো। এছাড়াও এখানে দেখো আমি বলেছি আরএনএ। 70s রাইবোজোমে কয়েকটা আরএনএ থাকে। কয়টা ভাইয়া? 3 প্রকার আরএনএ। 3 প্রকার আরএনএ। এই আরটা কি বলতো? আরএনএটা কই আছে? রাইবোজোমে আছে। এই আরএনএ হচ্ছে রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে,
আচ্ছা, পাশাপাশি কিছু প্রোটিন থাকে। কত প্রকারের প্রোটিন খেয়াল করো? 52 প্রকারের প্রোটিন। কত প্রকারের? 52 প্রকারের। কেমনে মনে রাখবা? 50, 50 এর 2, 52 প্রকারের প্রোটিন। আবার এই 80S রাইবোজোমে থাকে কয় রকমের বলো তো ভাইয়া? 4 রকমের RNA, সাথে থাকে প্রায় 80 টাইপস অফ প্রোটিন। ঠিক আছে, 80 রকমের প্রোটিন থাকে। কি থাকে ভাইয়া? 80 রকমের প্রোটিন থাকে। ক্লিয়ার? ওকে। এখন আমরা মিস্ট্রিটা খুঁজি। সেই মিস্ট্রিটা অ্যাকচুয়ালি কি ভাইয়া? এই যে বললেন 70S, 80S, এস কি? এস হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এই সেডিমেন্টেশন কি ভাইয়া? সেডিমেন্টেশন হচ্ছে একটা মেশিন আছে যার নাম সেন্ট্রিফিউগাল মেশিন। সেই মেশিনে কি করা হয়? বিভিন্ন জিনিসপাতিকে একত্রে ঘোরানো হয়। বারবার যখন ঘোরানো হয় তখন তারা তাদের ভর, আকৃতি, তাদের বলতে পারো তোমার ঘনত্ব, তাদের আকার ইত্যাদি ওয়াইজ তারা বিভিন্ন জায়গায় বিন্যস্ত হয়ে যায়। অর্থাৎ একটা দলবদ্ধ অবস্থা থেকে বিভিন্ন জিনিসকে আলাদা করা একটা প্রক্রিয়া হচ্ছে সেন্ট্রিফিউশন। ঠিক আছে, এটা করা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল মেশিন দিয়ে করা হয়। তোমরা ফিজিক্সে পড়েছো, যখন একটা জিনিস বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন এটা কি কেন্দ্র বিমুখী একটা বল অনুভব করে, তাই না? যে ওই বস্তুটাকে যে টেনে রাখার জন্য বলটা যদি না থাকে তখন কি হয়? ছিটকে স্পর্শক বরাবর দূরে চলে যায়। পড়েছো না? কেন্দ্র বিমুখী বল পড়েছ, যেটা বেসিক একটা অলিক বল, অসম্ভব বল। ওকে, আরেকটু সহজ উদাহরণ দিই। ধরো তোমরা 3জন বন্ধু দাঁড়ায় আছো। একজনের ধরো 50 কেজি, একজন ধরো 70 কেজি, আরেকজন ধরো 80 কেজি ওজন। এখন আমি যদি দৌড়ে এসে সমান বলে সবাইকে ধাক্কা দেই, সমান বল, তাহলে যে 50 কেজি ভরের ছিল সে অনেক বেশি দূরে ছিটকে যাবে। যে ধরো 70 কেজি ছিল সে দূরে ছিটকে যাবে, বাট একটু কম, 50 কেজি থেকে কম। যে ধরো 80 কেজির ছিল সে খুব বেশি ছিটকাবে না, অন্য দুজনের তুলনায় কম দূরে গিয়ে সে পড়বে। তাহলে দেখো তোমরা একত্রে দাঁড়িয়ে আছিলা, তোমাদের উপর সমান বল প্রয়োগ করলাম, তোমরা কিন্তু আলাদা আলাদা অবস্থানে চলে গেলা, আর তোমাদেরকে আমি আলাদা করে ফেললাম। ঠিক একইভাবে এই সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে কি করা হয়? খুব জোরে ঘোরানো হয়, মিনিটে প্রায় 30,000, 3,000 বার করে। যখন এরকম ঘোরানো হয় তখন এই যে রাইবোজোম গুলা 70S, 80S, ওরা কি করে? তাদের ভর ওয়াইজ, তাদের আকৃতি ওয়াইজ, তাদের কি বলা যায়, বলতে পারো যে পানির সাথে বা এই যে কলয়েডাল সাবস্টেন্স দ্রবীভূত আছে তার সাথে বিক্রিয়া বা মিথস্ক্রিয়া ওয়াইজ তারা বিভিন্ন জায়গায় আলাদা হয়ে যায়। ঠিক আছে, তখন দেখা গেল ধরো একটার নাম দিছে 70S, একটার নাম দিছে 80S। ঠিক আছে, এইভাবে নামগুলো আসছে। সেন্ট্রিফিউগাল মেশিনে যখন তাদের সেডিমেন্টেশন করা হয়, তলানিতে ফেলা হয়, কিভাবে? সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যবহার করে, ঠিক আছে, ঘুরিয়ে ঘুরিয়ে, তখন তাদের যে বিন্যস্ততা আসে সেই অনুযায়ী তার নাম দেওয়া হয়েছে কি? 70S, 80S। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে ভাইয়া 70S রাইবোজোমের দুইটা উপ-একক আছে, একটা 50S, একটা 30S। তাহলে দুইটাকে যদি যোগ করি তাহলে আমার 80S পাওয়ার কথা। ঠিক একইভাবে 80S রাইবোজোমের দুইটা উপ-একক আছে, কি? 60S এবং 40S। সো এগেইন সামেশন করলে 100S, 100 ভেদবার্গ কোএফিসিয়েন্ট আমার কি পাওয়ার কথা? রাইবোজোম পাওয়ার কথা। বাট কেন পাচ্ছি না? প্রথম কথা, এটা কোনো এডিটিভ ভ্যালু না, মানে যোগ করে দিব যোগফলটা পেয়ে যাবো এরকম কিছু না। এটা খেয়াল করো, দুইটা উপ-একক 40S, 30S, ওদের অনেক ক্যারেক্টারিস্টিকের উপর এদের সামেশনটা কি হবে বা এরা যুক্ত হয়ে কত উপ-একক তৈরি করবে বা কত একক তৈরি করবে সেটা ডিপেন্ড করে। এর মধ্যে ওয়ান অফ দ্য ফ্যাক্টর হচ্ছে তাদের আকৃতি, তাদের আকার। খেয়াল করো, তোমার যদি আকৃতি হয় গোলাকার তখন ধাক্কা দিলে যত দূরে যাবে, আকৃতি যদি হয় এরকম এরকম তখন ধাক্কা দিলে তেমন জোরে সেটা ফিল করবে না, তেমন দূরে সে যাবে না। রাইট? ওকে, আকার খেয়াল করো, বড় হলে কম ধাক্কা দিয়ে সরাইতে পারবা, তাই না? আর ছোট হলে কি? ধাক্কা দিয়ে সরানোর পরিমাণ বেশি হবে। রাইট? আচ্ছা, তার ঘনত্ব এবং তার ভর, এই কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। আরো কিছু যেমন সাইটোপ্লাজমে যেহেতু তারা থাকে, বিন্যস্ত থাকে, সাইটোপ্লাজম কি একটা কলয়েডাল ধর্মী দ্রবণ, ওই দ্রবণে এই উপ-একক গুলার যে মিথস্ক্রিয়া তার উপর ডিপেন্ড করেও কি তাদের সামেশনটা চেঞ্জ হয়ে যায়। এখন যখন এই 40S রাইবোজোম এবং 30S রাইবোজোমের সাব ইউনিট একত্রে আসে তখন তাদের মধ্যে একটা বিক্রিয়া হয়। বিক্রিয়া বলতে কি? মিথস্ক্রিয়া হয়, নট বিক্রিয়া, মিথস্ক্রিয়া হয়।
সেই মিথস্ক্রিয়ার কারণে তারা একে অপরের প্রতি বেশি অ্যাট্রাক্টেড ফিল করে, এবং অ্যাট্রাক্টেড ফিল করার কারণে যে বলেছি শুধুমাত্র যোগফল হবে না, তারা বেশি কাছাকাছি চলে আসে, এবং তখন সেটা হয়ে যায় 70s রাইবোজোম। ঠিক আছে, তাহলে প্রথম কথা কি ভাইয়া, এই যে রাইবোজোমাল সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, এটা সাধারণ যোগের মতো করা যাবে না, কারণ এটা শুধুমাত্র তাদের ভরের উপর নির্ভর করে না। এটা সেডিমেন্টেশন ভর ছাড়াও আকৃতি, আকার, ঘনত্ব, তারপর তারা যে দ্রবণে আছে সেই দ্রবণে তাদের মিথস্ক্রিয়া, এইগুলোর উপর ডিপেন্ড করে। তাই যখন তারা কাছাকাছি আসে তখন তারা কি প্রবল বেগে একে অপরকে আকর্ষণ করে, এবং তারা অতি ঘনিষ্ঠভাবে একে অপরে লেগে যায়। ঠিক আছে, তখন দেখো ওভারল্যাপিং হয়ে যায়। কি হয়ে যায়? ওভারল্যাপিং হয়ে যায়। তখন বেসিকলি 40-30 মিলে তারা 70 তৈরি করে, সরি 50। তখন আমরা ভুল পড়ছিলাম না, 50s 30s, 50s 30s। ঠিক আছে, তাহলে দেখো আবারও বলি, কমেন্ট অন করে রাখায় একটা লাভ হইতো। এই তোমরা কি বুঝতেছো? কাহিনীটা বুঝতেছো? ওকে, আবার বলছি, দেখো। সো বিগ কোশ্চেন যে ভাইয়া রাইবোজোম 70s 80s, আপনি বললেন 70s এর যে সাব ইউনিট গুলো আছে, দুইটা সাব ইউনিট, 50s এবং 30s, আর 80s এর সাব ইউনিট হচ্ছে 60 এবং 40, রাইট? 60 এবং 40। আমি সামেশন করি, 50-30 মিলে হওয়ার কথা 80, হচ্ছে কত? 70। 60-40 মিলে হওয়ার কথা 100, হচ্ছে কত? 80। কেন হচ্ছে? এটার রিজন হচ্ছে এই এস মানে হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কি ভাইয়া? যখন একটা জিনিসকে আমরা ঘোরাবো, সেটা তার ভর, আকৃতি, আকার, ঠিক আছে, এবং ঘনত্ব ইত্যাদি ওয়াইজ তাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিন্যস্ত করে ফেলবে। কি করে ফেলবে? বিন্যস্ত করে ফেলবে। ঠিক আছে, ওই বিন্যস্ত করে ফেলার মাধ্যমে আমরা কি করতে পারবো? তাদের আলাদা করতে পারবো। ঠিক আছে, এইটাই সেডিমেন্টেশন, তলানিকরণ করা। এবং এটা কি করা হয়? সেন্ট্রিফিউগাল মেশিন আছে, যেখানে একটা যখন বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন সেটা কেন্দ্র বিমুখী বল অনুভব করে, তাই সেটা স্পর্শক বরাবর ছিটকে চলে যাওয়ার একটা টান অনুভব করে, তাই না? এটা বেসিক্যালি তোমরা ফিজিক্সে পড়েছো, আর অনেক ডিটেইলস ফিজিক্সে পড়বা। সো ওই ফিলোসফি বা ওই প্রিন্সিপাল এখানে কাজে লাগানো হয় এবং জিনিসগুলোকে আলাদা করা হয়। ঠিক আছে, ওকে, যেহেতু আলাদা করা হয়, তাই এখানে 50s 30s যখন আবার যোগ হবে তখন কি হয়ে যাওয়ার কথা ভাইয়া? 80 হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কেন? কারণ বলেছি এইটা শুধুমাত্র একটা সাধারণ যোগফল না, যে 50-30 যোগ করলাম এটা হয়ে গেল 80। এটা ডিপেন্ড করে তার আকৃতি, তার আকার, তার ঘনত্ব, তার ভর, এবং একটা উপ একক আরেকটা উপ এককের উপর কিভাবে মিথস্ক্রিয়া করছে, কতটুকু বলে আকৃষ্ট হচ্ছে, কতটুকু বলে যুক্ত হচ্ছে, এবং এই যে উপ একক গুলা সাইটোপ্লাজমের যে ভাসমান আছে, এই সাইটোপ্লাজমের যেটা একটা কলয়েডাল দ্রবণ, সেই কলয়েডাল দ্রবণের মিথস্ক্রিয়ার উপর। তাই যখন তারা যুক্ত হয় তারা অতি স্ট্রংলি একে অপরের প্রতি আকৃষ্ট হয়, এবং অতি স্ট্রং একটা বন্ড তৈরি করে, এবং বন্ডটা তৈরি করার সময় তারা একে অপরের প্রতি ওভারল্যাপিং করে। কি করে? ওভারল্যাপিং করে। তোমাকে খুব সহজভাবে বুঝাই দিচ্ছি, খেয়াল করো। ধরো এটা 50, এটা হচ্ছে 30। ঠিক আছে, এখন যখন এই যে 50-এর পরে তুমি 30-কে এইভাবে যুক্ত করবা, তখন কি হবে? তখন হবে 80 হবে। এখন যদি তারা প্রবল বেগে তাদের আকৃতির কারণে, তাদের আকারের কারণে যুক্ত হয় এইভাবে, তাহলে কি 50-এর 30 80 হবে? কারণ তারা ওভারল্যাপ করে ফেলছে। কত? 10। তাই তখন কি হয়? তখন 50 এবং 30 70s হয়। এইভাবে 50s এবং 30s মিলে তৈরি করে 70s। ঠিক একইভাবে খেয়াল করে দেখো, এইখানে ধরো এটা ছিল 60s, তারপর এটা হচ্ছে 40s। এখন যখন তুমি তাদের অ্যাসেম্বল করবা, যদি এমন হয় যে এই যে 60s তারপর 40s, এইভাবে অ্যাসেম্বল হলে তারা 100s তৈরি করবে। বাট অ্যাসেম্বলটা তো এরকম হচ্ছে না। এটা তাদের ভর, আকার, আকৃতি, ঘনত্ব এবং পরস্পরের প্রতি যে টান, এটার কারণে কি হচ্ছে? জিনিসটা ঠিক এরকম হয়ে যাচ্ছে, ওভারল্যাপিং হচ্ছে প্রবলভাবে আকর্ষণের কারণে। এখন দেখো, এখন এই 60-র মধ্যে 40 কিছু অংশ প্রবেশ করে ফেলছে না, তখন কি 100 হবে? 100 হবে না। এই জন্য কি হয়? 60-40 মিলে হয় 80s রাইবোজোম। সো এটা হচ্ছে ভৌত গঠন। ক্লিয়ার মাই স্টুডেন্টস? এখন এইচএসসি লেভেলের অ্যারাউন্ড 95% স্টুডেন্ট এটা জানে না, বুঝে না, এবং এই যে তোমরা প্রায় 1 লক্ষের বেশি A+ পাওয়া হয়তো ইনশাল্লাহ, এর মধ্যে দেখবা 90,000 বা 95,000 এটা না জেনে A+ পাইছে। বাট তুমি ওই গ্রুপের মধ্যে থাকবা না, তুমি A+ তো পাবা ইনশাল্লাহ, বাট জেনে পাবা, সলিড বেসিক নিয়ে পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার?
টিআরএনএ আরএনএ একটা প্রকারভেদ, ওটা আমরা আরএনএ যখন পড়ি তখন পড়বো। ঠিক আছে মাই স্টুডেন্টস, এইটা বুঝতে পারছো কিনা বলো? একদম ক্লিয়ার? অনেকের কনফিউশন থাকে, ক্লাস 10-এ হয়তো ছিল, বাট এখন তোমরা বুঝছো কিনা? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এখন আবারও কমেন্ট অফ করে দিব, তোমরা ভাইয়ের কথাগুলো আবার শোনো। $70 $80 রাইবোজোম, ওই যে সেডিমেন্টেশন করে এভাবে তারা নির্ণয় করে, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট ওয়াইজ, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট ওয়াইজ। ঠিক আছে, আর এস হচ্ছে কি ভেদবার্গ ইউনিট। কি ভাইয়া? ভেদবার্গ ইউনিট, নাম বলেছিলাম মনে আছে? ভেদবার্গ, প্রথম ক্লাসে বলেছিলাম এই ভদ্রলোকের নাম ছিল ভেদবার্গ, বুঝছো? এসটা এখানে সাইলেন্ট থাকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভৌত গঠন আমরা পড়ে ফেললাম, ভৌত গঠন পড়ে ফেললাম। গম্বুজ আকৃতির ছোট টুপি আকৃতির দুটো উপ একক মিলে তৈরি হয় রাইবোজোম, সেটা হতে পারে 70s, হতে পারে 80s। আচ্ছা, এখন চলে আসো ভাইয়া তার রাসায়নিক গঠন। কি গঠন ভাইয়া? রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনে কি থাকবে? আর আরএনএ থাকবে, সাথে থাকবে প্রোটিন, সাথে কি প্রোটিন, আর আরএনএ এবং প্রোটিন, এই দুই মিলে কি তৈরি হবে? রাইবোজোম তৈরি হবে। কি তৈরি হবে? রাইবোজোম তৈরি হবে। এখন ইকোলাই নামক একটা আদিকোষ আছে, ইকোলাই নামক একটা আদিকোষ আছে, এটা একটা ব্যাকটেরিয়া। সেইখানে এই আর আরএনএ এবং প্রোটিনের যে অনুপাত, সেটা কিভাবে থাকে জানো? 1:1, অর্থাৎ যতগুলা আর আরএনএ থাকবে তত পরিমাণ প্রোটিন থাকবে, তত পরিমাণ প্রোটিন থাকবে, তত পরিমাণ কি থাকবে? প্রোটিন থাকবে। এবং এই ইকোলাইয়ের প্রায় 22 ভাগ, কত ভাগ? 22 ভাগই হচ্ছে তোমার রাইবোজোম। তার বডিতে 22 ভাগ রাইবোজোম থাকে। কয় ভাগ? 22 ভাগ, কারণ রাইবোজোম অতি গুরুত্বপূর্ণ একটা সার্বজনীন অঙ্গাণু। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আমাদের কি পড়ার কথা, মাই ডিয়ার স্টুডেন্টস। যে তাড়াহুড়া করবা তার পড়া স্কিপ করবা, পড়া বুঝবা না, তাড়াহুড়া করবো না, আস্তে ধীরে পড়ো। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ট্রাস্ট মি, উই উইল উইন দ্য রেস। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা প্রকারভেদ পড়লাম, পরিচিতি পড়লাম, ইতিহাস পড়লাম, ভৌত গঠন পড়লাম, রাসায়নিক গঠন পড়লাম, বিস্তৃতি সব জায়গায় আছে এটাও পড়লাম। এখন পড়বো কাজ। এখন কি পড়বো ভাইয়া? কাজ পড়বো। কাজ কি? কাজ দেখো আমরা পড়ে ফেলছি। কাজ হচ্ছে সেটা কি করবে? প্রোটিন তৈরি করবে। কি করবে ভাইয়া? প্রোটিন তৈরি করবে। এখন তোমাকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে এই ভৌত গঠনে আমরা যখন প্রোটিন তৈরির প্রক্রিয়া শুরু হয়, তখন এই বড় উপ এককটার মধ্যে কয়েকটা জায়গা দেখব, কয়েকটা সাইট দেখব। সাইট কয়টা? সাইট 4টা সাইট। ধরো এটা একটা সাইট, এটা একটা সাইট, এটা একটা সাইট, এটা একটা সাইট। এই 4টা সাইটের মধ্যে একটা জায়গায় বা একটা স্থানে হচ্ছে তার নাম এমআরএনএ স্থান, সেখানে এমআরএনএ এসে যুক্ত হয়। এমআরএনএ কি ভাইয়া? মেসেঞ্জার আরএনএ। যে প্রোটিন কিভাবে তৈরি হবে, প্রোটিনটা কোন স্ট্রাকচারের হবে, সেটা আমাদের হেডকোয়ার্টার অর্থাৎ নিউক্লিয়াস থেকে নিয়ে আসে সংবাদ বাহক। ঠিক আছে, মেসেঞ্জার আরএনএ। আরেকটা হবে তোমার এ সাইট। এ মানে কি বলতো? এই যে একটা এত বড় প্রক্রিয়া হবে, বিপাক হবে, ঠিক আছে, প্রোটিন তৈরি হবে, এখানে কি এনজাইমের ফাংশন লাগবে না? এনজাইম ছাড়া কোনো বিক্রিয়া হবে বডিতে? নো, নেভার। এইরকম একটা এনজাইম হচ্ছে অ্যামিনো অ্যাসাইল এনজাইম। কি ভাইয়া? অ্যামিনো অ্যাসাইল এনজাইম। ঠিক আছে, ওই এনজাইমটার বন্ধনের জন্য বা ওই এনজাইমটা কাজ করবে, এটার জন্য কি দরকার? একটা সাইট দরকার, যেখানে ওই এনজাইমটা কাজ করে অ্যামিনো অ্যাসিডকে বসাবে, সেটা হচ্ছে এ সাইট। তারপরে আরেকটা সাইট হচ্ছে পি সাইট, মানে পি ফর পেপটাইড, পেপটাইড সাইট। পেপটাইড মানে কি ভাইয়া? প্রোটিন গুলা কি? প্রোটিন বেসিক একটা পলিমার। ঠিক আছে, মানে প্রোটিন একটা দেয়াল, সেই দেয়ালের ইট গুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অসংখ্য অ্যামিনো অ্যাসিড, এই যে অ্যামিনো অ্যাসিড, এটা ধরো আরেকটা অ্যামিনো অ্যাসিড, এরকম অসংখ্য অ্যামিনো অ্যাসিড একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তার মানে ভাইয়া প্রোটিন তৈরির জন্য আমার অ্যামিনো অ্যাসিড গুলাকে একত্রে যুক্ত করা লাগবে। যুক্ত করার জন্য একটা বন্ধন দরকার। সেই বন্ধনটার নাম কি? সেই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন।
ঠিক আছে, তোমরা পড়েছো প্রোটিন, পলিপেপটাইড, মনে করে দেখো অধ্যায় 5 বা 6 তোমাদের ক্লাস 10 পরিপাক যখন পড়ো তখন পড়ছো পলিপেপটাইড, প্রোটিনগুলো আস্তে আস্তে ভাঙে। সো পেপটাইড বন্ধনই প্রোটিন তৈরিতে লাগে। এই যে পেপটাইড বন্ধনই হবে অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, তার জন্য একটা জায়গা দরকার। তোমার ফ্যাক্টরিতে কি সেই জায়গাটাও লাগবে। আর যেহেতু রাইবোজোম তোমার প্রোটিন তৈরির ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিতে একটা জায়গা থাকবে যে জায়গায় এই পেপটাইড বন্ধনী তৈরি হবে, অর্থাৎ সেটা হচ্ছে পি সাইট বা পেপটাইড সাইট। আরেকটা কি ভাইয়া, প্রোডাক্ট বানানো শেষ, এখন প্রোডাক্টগুলো কি ডিস্ট্রিবিউট করে দিতে হবে, অর্থাৎ কোম্পানি থেকে, ফ্যাক্টরি থেকে বাইর করে দেওয়ার অর্ডার আসছে। সব প্যাকেজিং ট্যাকেজিং করলাম, প্রোডাক্ট বানালাম, ফ্যাক্টরি থেকে বাইর করে দিব, মানে কি এক্সিট বাহির, এটা হচ্ছে ই সাইট বা এক্সিট সাইট। এরকম 4টা সাইট থাকে কোথায়, বড় খণ্ডকটার মধ্যে, বড় উপএককটার মধ্যে। ঠিক আছে মাই স্টুডেন্ট, সো এই হচ্ছে ভৌত গঠন। এখন কাজে চলে আসি। কাজ আমরা জানি প্রোটিন তৈরি করার প্রধান কাজ। ওকে ডান। এখন তোমরা দেখবা এগুলা সব আমরা পড়ে ফেলেছি, কোনো সমস্যাই নাই আমাদের। দেখো, প্রোটিন ফ্যাক্টরি, গ্লুকোজের ফসফোরাইলেশন মানে গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত করা, গ্লুকোজের সাথে কি যুক্ত করবা, ফসফেট যুক্ত করবা, এই যে ফসফেট যুক্ত করবা, এটার জন্য দরকার রাইবোজোম। স্নেহ পদার্থের বিপাক, তোমাকে একটা সিম্পল লজিক বলে দেই, যেগুলা ক্ষুদ্র অঙ্গাণু, অতি ক্ষুদ্র অঙ্গাণু, যেমন ধরো মাইক্রোজোম, অতি ক্ষুদ্র অঙ্গাণু মানে পারক্সিজম, গ্লাক্সিজম, সাথে রাইবোজোম অতি ক্ষুদ্র অঙ্গাণু, আর সাথে হচ্ছে মাইক্রোজোমের মাই থাকবে অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া এবং মাইক্রোজোম ওরা কিসের সাথে জড়িত ভাইয়া, ওরা স্নেহ বিপাকের সাথে জড়িত। তাহলে রাইবোজোম খেয়াল করো, রাইবো নিউক্লিয়ার প্রোটিন অফ মাইক্রোজোম, মাইক্রোজোম কথাটা আছে, তাহলে এটা কি, এটা স্নেহ বিপাক বা লিপিড জাতীয় পদার্থ বিপাকের সাথে কি জড়িত থাকবে। ঠিক আছে, তাহলে প্রোটিন ফ্যাক্টরি, কারণ এটা প্রোটিন তৈরি করে, এটা গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত করবে, এই জন্য গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ পদার্থের বিপাক এখানে হবে। এছাড়াও এখানে বিভিন্ন আয়ন থাকতে পারে। ঠিক আছে, এরা বিভিন্ন ভিটামিন সঞ্চয় করতে পারে, অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে তারা বিভিন্ন রকমের কাজ করতে পারে। ঠিক আছে, তারপর ওরা আরএনএ সঞ্চয় করে, মানে রাইবোজোমাল আরএনএ, আরএনএ সঞ্চয়। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এটা রাইবোজোমের কাজ। এখন রাইবোজোমটা কেন আমরা ভালো করে পড়লাম বলতো, কারণ রাইবোজোমটা খুবই ইম্পর্টেন্ট, রাইবোজোমটা খুবই ইম্পর্টেন্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমাকে বলো, ভালো ছেলে মেয়ের মতো আনসার দাও, হ্যাঁ, যে বুঝছো তোমরা। পলিজম আর পলিরাইবোজোম গঠনের সময় তারা, ধরো পুতির যে মালা তৈরি করে, সুতো দরকার, সুতার মধ্যে কি পুতিগুলা প্রবেশ করাও, এই সুতাটা হচ্ছে এমআরএনএ, আর পুতির দানাগুলো হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, সো পুতির দানার গুলা অর্থাৎ রাইবোজোম গুলা একে অপরের সাথে যুক্ত থাকে কাকে অবলম্বন করে, এমআরএনএ কে অবলম্বন করে, তখন তারা তৈরি করে পলিরাইবোজোম বা পলিজোম। রাইট। না, রাইবোজোমের চিত্র এত গুরুত্বপূর্ণ না। ওকে ডান, অনেক বলছে 50-60%, তারা একবার বইটা পড়লে হয়ে যাবে। আমি আবারও কমেন্ট অফ করে দিচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে শোনো। বাট আমি আবারও বলছি, ক্লাস করলে আমাদের সকল পড়া ইনশাল্লাহ হয়ে যাবে। তো কোনো প্যারা নেই, জাস্ট ক্লাসে মনোযোগ দাও এবং কনফিডেন্ট থাকো। ঠিক আছে, কনফিডেন্ট থাকো। আচ্ছা, তো দেখো, তোমার মনে হচ্ছে কঠিন, মনে হচ্ছে পারবা না। দেখো কি প্রশ্ন আসে চট্টগ্রাম বোর্ড 2019 সালে, কোষের প্রোটিন ফ্যাক্টরি কি। এখন আমাকে বলো, যে আমার ক্লাসটা, যে আমার কথাটা এতক্ষণ শুনছো, তার কি এই অবজেক্টিভ কোনোদিন মিস যাওয়ার সম্ভাবনা আছে কোনোদিন, যে ভাই রাইবোজোম প্রোটিন ফ্যাক্টরি, এটা তো কানে বাজবে, তানজিম ভাই এতবার বলছে, তাই না? সো এই জন্য ক্লাস ইম্পর্টেন্ট, এইগুলাই ভাই আসবে, আমরা যেগুলো বলবো সেগুলাই পরীক্ষা আসবে, সেগুলাই প্রশ্ন দেখবা, কোনো প্যারা নাই। সো রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। দেখো, 80s রাইবোজোমের উপ একক গুলা, মানে কোন দুইটা উপ একক মিলে 80s হয়, যে আমার ক্লাসটা করছো লক্ষ বার বলছি যে 80s দুইটা উপ একক দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে 60, একটা 40। সে কখনোই ভুল করবা না যে 80 মানে হচ্ছে 50-30, কারণ সে জানে যে 50-30 মিলে 80 হবে না, 50-30 মিলে হবে 70, কারণ এটা নর্মাল যোগফল না, এটাতে অনেক ফ্যাক্টর আছে, এখানে আকৃতির কাহিনী আছে, এখানে হাইড্রোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক আছে, অনেক কাহিনী আছে ভাইয়া, তাই না? ওকে, তাহলে 60-40, আর এই যে 50-30 ওরা মিলে কি হয়, ওরা মিলে হয় 70s রাইবোজোম।
এখন তোমরা বইয়ে আরেকটা রাইবোজোম দেখতে পারো, সেটা 77S রাইবোজোম। সেটা কি জানো? সেটা হচ্ছে ছত্রাকে থাকে 77S রাইবোজোম। ঠিক আছে? এটা এত ইম্পর্টেন্ট না? আচ্ছা, আমাদের রাইবোজোম পড়া শেষ। এখন আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে গোলজি বডি। সেটা কি ভাইয়া? গোলজি বডি। তাহলে সেইম ভাবে আমরা যখন একটা অঙ্গাণু পড়বো, প্রথমে কি পড়তে হবে? তার পরিচিতি পড়তে হবে, তার ইতিহাস জানতে হবে। তো গোলজি বডির আমরা পরিচিতি এবং ইতিহাস পড়ি। পরিচিতি ও ইতিহাস। পরিচিতি ইতিহাসে কি জানবো আমরা? তাকে নিয়ে কে আলোচনায় তুলেছেন, ঠিক আছে? তার নামকরণ কে করেছেন? এটা হচ্ছে পরিচিতি ও ইতিহাস। পরিচিতি ও ইতিহাস। আচ্ছা, পরিচিতি কি? গোলজি বডি। সে কি ভাইয়া? সে হচ্ছে একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু, যার আবরণ কয়টা থাকে? একক ঝিল্লিবদ্ধ আবরণ থাকে তার। এটার কাজ কি ভাইয়া? এটার কাজ হচ্ছে ট্রাফিক পুলিশের মতো। এই দেখো ট্রাফিক পুলিশ দিচ্ছে। বলতো ভাইয়া ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ কি করে? যে তোমার রাস্তা এটা, তুমি এদিকে যাবা, ইউটার্ন নিয়ে আসতে হবে, তুমি মাঝখানে যেতে পারবা না, তোমার যে রোডে সেই ডাইরেকশনে যেতে হবে। অর্থাৎ বিভিন্ন যানবাহনকে তাদের পথ দেখিয়ে দেয়। সেটা ট্রাফিক পুলিশের কাজ। সো গোলজি বডিও ঠিক এরকম কাজটা করে। অর্থাৎ বিভিন্ন পদার্থকে বলে যে কোষের মধ্যে তুমি আবোল তাবোল হয়ে ঘুরতে পারবা না, এলো পাথারে ঘুরলে সমস্যা, তোমাকে এই জায়গায় যেতে হবে, তোমাকে ওই জায়গায় যেতে হবে, এই রাস্তা অবলম্বন করতে হবে। এই কাজটা করে গোলজি বডি। এখন ধরো কিছু পদার্থ আছে যারা এগুলো মানতে চায় না, তারা বলে ধুর আমি এমনি এমনি ঘুরবো, সমস্যা কি? তখন গোলজি বডি কি করে? সে তো পুলিশ, সে তো ক্যাপচার করে ফেলে, ধরে ফেলে, ধরে প্যাকেট করে। প্যাকেট করে বলে যা, এখন তোরা প্যাকেট করে ফেলছে, এখন কই যাবি? এখন আমি যেখানে পাঠাবো সেখানেই যাবে। তো তারা এরকম প্যাকেটিং এর কাজটাও করে, প্যাকেজ করে। ঠিক আছে? সো এই জন্য তাদের বলা হয় ট্রাফিক পুলিশ। যেহেতু প্যাকেজ করে ফেলছে, মানে প্যাকেট করে ফেলছে, প্যাকেট করে অনেকগুলো উপাদানকে একটা প্যাকেজ বানাইছে। ঠিক আছে? যেমন ধরো আমাদের একটা প্যাকেজ আছে, তোমরা আইসিটি কোর্স পাইছো, এই পাইছো, সেই পাইছো, মানে সবগুলাকে একসাথে প্যাকেটে ভরলাম, একটা প্যাকেজ বানাইলাম। ঠিক এরকম প্যাকেটিং করে তারা প্যাকেজ তৈরি করে, তাই তাদেরকে বলা হয় প্যাকেজিং সেন্টার। তাহলে গোলজি বডির পরিচয় আমরা জানলাম। ভাই এটা কোষের মধ্যে থাকে একটা অঙ্গাণু, যেটা কি করে? কোষের বিভিন্ন ক্ষরণ বা বিভিন্ন পদার্থকে দিক নির্দেশনা দেয়, বিভিন্ন পদার্থকে প্যাকেজিং করে এবং কোষের ট্রাফিক পুলিশের ন্যায় আচরণ করে। তারাই গোলজি বডি। ইতিহাস ভাইয়া, এটাকে কে দেখছে? এটাকে কে দেখছে? এটা খুবই সোজা, জানো? খুবই সোজা। যে গোলজি বডিকে কে দেখছে বলতো? গোলজি বডিকে দেখছে, গোলজি বডির নামের সাথে মিল আছে, গলজি, ক্যামিলো গলগি। আবিষ্কারক কে ভাইয়া? ক্যামিলো গলগি। আবিষ্কারক কে? ক্যামিলো গোলগি। ক্যামিলো গোলগি হচ্ছে আবিষ্কারক। সেম। দেখো নামটা কত কঠিন, তোমার মনে হচ্ছে ভাইয়া গোলজি বডি আবিষ্কারক কে? কিন্তু দেখো কত সোজা। ক্যামিলো গোলগি হচ্ছে গোলজি বডির আবিষ্কারক। সে কোথায় দেখছে সেটা? সে পেঁচা বা আউল এবং হচ্ছে তোমার বিড়াল, ক্যাট, এদের স্নায়ু কোষে। ঠিক আছে? পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষে এই গোলজি বডিকে আবিষ্কার করেছেন। পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষে গোলজি বডিকে দেখতে পান। তখন সে দেখছে আচ্ছা এরকম বস্তার মতো বিভিন্ন জিনিস পড়ে আছে কোষের মধ্যে, তখন নাম দিয়ে দেয় গোলজি বডি। মানে গ্যাঞ্জাম করে আছে একসাথে, নাম দিয়ে দিচ্ছে গোলজি বডি। আমার নামও গোলজি, এই বডি গুলো পড়ে আছে বস্তার মতো, গ্যাঞ্জাম করতেছে, আচ্ছা ওর নাম হচ্ছে গোলজি বডি। এগুলো মনে রাখার জন্য বলছি গ্যাঞ্জাম করতেছে, বাট অ্যাকচুয়ালি নামটা আসছে তার নাম অনুসারে। ঠিক আছে? যেহেতু বিভিন্ন জায়গায় ধরো কয়েকটা বডি যদি শুয়ে থাকে যেরকম লাগবে লাইন বাই লাইন, ঠিক এরকম যেহেতু ছিল, এই জন্য সে নাম দিয়েছে গোলজি বডি। ঠিক আছে? বা আর যেটা কি করছে, একটা যন্ত্রের মতো কাজ করছে, যন্ত্রটা প্যাকেজ করার কাজ করছে, তার নাম হয়ে যায় কি? অ্যাপারেটাস। অ্যাপারেটাস মানে কি বলতো? যন্ত্রপাতি। এটার নাম হয়ে গেছে গোলজি অ্যাপারেটাস। ঠিক আছে? এটা আরো অনেকগুলো নাম আছে। আরো অনেকগুলো নামের মধ্যে কি অন্যতম? আরো অনেকগুলো নামের মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কারণ এটা কার্বোহাইড্রেট তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? কার্বোহাইড্রেট তৈরি করে। এটা ট্রাফিক পুলিশের মতো বিভিন্ন কাজ করে, তাই কোষের ট্রাফিক পুলিশ। এটা প্যাকেজ করে, তাই প্যাকেজিং কেন্দ্র। এটার নাম হচ্ছে ইডিওজোম। এটার নাম কি ভাইয়া? ইডিওজোম। এটার নাম হচ্ছে ডিকটায়োজোম। অনেকগুলো নাম আছে তার। তোমাকে ভর্তি পরীক্ষা প্রশ্ন করবে নিচের কোনটি গোলজি বডির নাম নয়, তখন তোমার এগুলো মনে রাখতে হবে। দেখো, ইডিওজোম, ডিকটায়োজোম, এটার নাম হচ্ছে লাইপোকন্ড্রিয়া। লাইপোকন্ড্রিয়া। এটার নাম হচ্ছে গোলজিওজোম। তাহলে দেখো আমার সাথে সাথে বলো ভাইয়া, গোলজি বডির নাম কি? গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাস, গোলজিওজোম, লাইপোকন্ড্রিয়া, ইডিওজোম, ডিকটায়োজোম।
এটা ভাই ট্রাফিক পুলিশের মতো দিক নির্দেশনা দেয়, তাই কোষের ট্রাফিক পুলিশ। এটা ভাইয়া কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, মানে কি কার্বোহাইড্রেট তৈরি করে। আমি বলতে পারবো ভাইয়া কার্বোহাইড্রেট ফ্যাক্টরি তো প্লাস্টিক, ওইখানে তো গ্লুকোজ তৈরি হয় না, ওটা হচ্ছে কোষের শর্করা তৈরির কারখানা। বাট এইখানে কি তৈরি হয়? প্লাস্টিকে তৈরি হয় গ্লুকোজ, বাট এখানে কি তৈরি হয় জানো? এখানে তৈরি হয় পলিস্যাকারাইড। এখানে তৈরি হয় পলিস্যাকারাইড। কি তৈরি হয় জানো? পলিস্যাকারাইড। বলতে ভাইয়া পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড হচ্ছে জটিল শর্করা। ভাইয়া জটিল শর্করা, অর্থাৎ এই যে গ্লুকোজ গুলাকে মিলে তোমার কি তো করতে হয়? গ্লাইকোজেন বানাইতে হয়, ঠিক আছে? এই কাজগুলা করে গোলজি বস্তু। কে করে? গোলজি বডি করে, ঠিক আছে? পলিস্যাকারাইড মানে জটিল স্যাকারাইড বা জটিল শর্করা। আবার বলে দিচ্ছি, ধরো এইটা একটা শর্করা, এইটা একটা শর্করা, এগুলা সরল শর্করা, এটা একটা শর্করা। এই তিনটা সরল শর্করা মিলে কি তৈরি করবে জানো? এই তিনটা সরল শর্করা মিলে তৈরি করবে অলিগোস্যাকারাইড। কি তৈরি করবে? অলিগো স্যাকারাইড। অলিগো মানে হচ্ছে বহু, মানে তিনের অধিক হলে আমরা বলি অলিগো। আচ্ছা, এই গোলজি অ্যাপারেটাস কি করবে জানো? এরকম একাধিক অলিগোস্যাকারাইডকে নিয়ে, একাধিক অলিগোস্যাকারাইডকে নিয়ে একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করবে। কি তৈরি করবে ভাইয়া? গ্লাইকোসাইডিক বন্ড। এই যে একাধিক অলিগোস্যাকারাইড মিলে তৈরি হয়েছে, এটা হচ্ছে পলিস্যাকারাইড। আর এই অলিগোস্যাকারাইড গুলা যুক্ত হয়েছে না একে অপরের সাথে, যুক্ত হওয়ার জন্য একটা বন্ধন দরকার। সেই বন্ধনের নাম কি হবে? গ্লাইকোসাইডিক বন্ধন। কি বন্ধন? গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে কি বন্ধন ভাইয়া? গ্লাইকোসাইডিক বন্ধন দরকার, ঠিক আছে? তার মানে গোলজি অ্যাপারেটাস কি করতে পারে? গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করতে পারে। আর যেহেতু সে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করতে পারে, তার মানে সে গ্লাইকোসাইলেশন করে। কি করে? গ্লাইকোসাইলেশন করে। আর যেহেতু গ্লাইকোসাইলেশন করছে এবং গ্লাইকোসাইলেশন করে বড় বড় কার্বোহাইড্রেট তৈরি করছে, তাই সেটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ক্লিয়ার? আমরা সকল শব্দ ভেঙে ভেঙে পড়বো, কোনো সমস্যা নাই, আমরা পারবো ইনশাল্লাহ। নো প্যারা, অনলি চিল। হ্যাঁ, চিল হয়ে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা তারপর কি পড়বো বলছিলাম? আমরা পড়ছিলাম যে উৎপত্তি পড়বো, যে ভাই এটা কোত্থেকে আসছে, কে বানাইছে এটা? অবশ্যই আল্লাহ তাআলা বানাইছে, বাট আল্লাহ তাআলা কোত্থেকে বানাইছে এটা? এটা একটা অঙ্গাণু আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় কি? গোলজি বস্তু। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি তৈরি হয়? গোলজি বস্তু তৈরি হয়, গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাস তৈরি হয়। তাহলে সেটা উৎপত্তি সম্পর্কে আমরা জানলাম। কি ভাইয়া? উৎপত্তি সম্পর্কে আমরা জানলাম। এখন পড়ব গঠন। কি পড়ব? গঠন। আচ্ছা, গঠনটার ওয়াইজ তার প্রকারভেদ আছে। গঠন ওয়াইজ প্রকারভেদ হয়ে গেছে, মানে কোনটা কেমন দেখতে অনুযায়ী একটা প্রকারভেদ করে ফেলছে। তার মানে ধরো একটা বৃত্তাকার দেখতে, এটা গঠন হচ্ছে বৃত্তাকার, আমি এটা প্রকারভেদ ফেলাই দিলাম বৃত্তাকার। ঠিক গঠন ওয়াইজ, মানে ভৌত গঠন ওয়াইজ দেখতে কেমন, আকৃতি কি, এই অনুযায়ী তাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ ভাইয়া? এই দেখো, একটা হচ্ছে সিস্টার্নি। সিস্টার্নি মানে কি জানো? সিস্টার্নি মানে হচ্ছে চৌবাচ্চা। সিস্টার্নি মানে কি জানো? চৌবাচ্চা, ঠিক আছে? চৌবাচ্চা দেখতে এরকম না, এই যে এরকম। সো এরকম থাকলে আমরা বলি সিস্টার্নি। কি বলি? সিস্টার্নি। এরকম চ্যাপ্টা থলি বা চৌবাচ্চার মতো, সিস্টার্নি। আচ্ছা, ঠিক আছে। এটা হতে পারে বড় গহ্বর। বড় গহ্বর অর্থাৎ এরকম একটা বেলুন, বেলুনটা একটু বড়, বেলুনের ভিতরে কি আছে? পানি আছে, তরল পদার্থযুক্ত বড় গহ্বর। সেটা কি? ভ্যাকিউল। সেটা কি? ভ্যাকিউল। আর যদি এই বড় গহ্বরটা মানে বেলুনটা একটু ছোট হয়, একটু ছোট হয়, তখন সেটার নাম কি হয়ে যাবে জানো? তখন সেটার নাম হয়ে যাবে ভেসিকল। কি হয়ে যাবে? ভেসিকল। অর্থাৎ ছোট গহ্বর যার ভিতরে তরল পদার্থ থাকে, সেটার নাম কি? ভেসিকল। যখন এই গহ্বরটা বা বেলুনটা একটু বড় হয়ে যাবে, নাম হয়ে গেছে ভ্যাকিউল। যখন এটা বেলুনের মতো না, এটা চৌবাচ্চার মতো হয়ে গেছে, চ্যাপ্টা থলির মতো হয়ে গেছে, বস্তার মতো হয়ে গেছে, তখন তার নাম হয়ে যাবে কি? সিস্টার্নি। কি নাম হবে? সিস্টার্নি। আবারও বলো, কি নাম হবে? সিস্টার্নি। ক্লিয়ার? ওকে। এখন এই সিস্টার্নি গুলা
3টা অঞ্চলে থাকে। কয়টা অঞ্চলে ভাই? 3টা অঞ্চলে। কিভাবে? ধরো এটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি। এটা হচ্ছে কি? কোষ ঝিল্লি। ওকে, কোষ ঝিল্লি। এখন সিস্টানিগুলো এরকম থাকে। ধরো এই যে সিস্টানি, ঠিক আছে? তারপর এইটা কিছু সিস্টানি, তারপর ধরো এইটা আরেকটা সিস্টানি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করো। ধরো এটা হচ্ছে কোষঝিল্লি, তুমি কোষঝিল্লি থেকে তাদের দূরত্ব মাপছো, কোষঝিল্লি থেকে দূরত্ব মাপছো। তাহলে এই সিস্টানিটা কি কোষঝিল্লির অনেক কাছে আছে, কোষঝিল্লির কাছাকাছি। এই সিস্টানি হচ্ছে কোষঝিল্লি থেকে একটু দূরে, কিন্তু এই সিস্টানিগুলা থেকে কাছে, আর এই সিস্টানিগুলো হচ্ছে সব থেকে দূরে। তো এই যে কোষঝিল্লি থেকে দূরবর্তী কতটুকু, এইভাবে তাদের 3টা অঞ্চলে ভাগ করা হয়। কয়টা অঞ্চলে ভাইয়া? 3টা অঞ্চল। আচ্ছা, কোন 3টা অঞ্চল? একটা হচ্ছে সিস, একটা হচ্ছে মিডল, একটা হচ্ছে ট্রান্স। সিস, মিডল, ট্রান্স, এটা খুবই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? সিস, মিডল এবং ট্রান্স, যেটা যত কাছাকাছি থাকে সেটার নাম হয় ট্রান্স। সো দেখো এই যে এইটা, এই যে এই সিস্টার্নিটা, এটা কি ভাইয়া? ট্রান্স সিস্টার্নি। কি ভাইয়া? ট্রান্স সিস্টার্নি, যেহেতু কাছাকাছি আছে। আর সব থেকে দূরে যেটা, সব থেকে দূরে, এটার নাম হচ্ছে সিস সিস্টার্নি। এটা হচ্ছে কি? সিস সিস্টার্নি। আর ট্রান্স সিসের মাঝখানে যেটা থাকে, মাঝামাঝি অবস্থায়, সেটাকে বলা হচ্ছে মিড সিস্টার্নি। তো এটা কি ভাইয়া? মিড সিস্টার্নি। এখন ভাই এরকম অঞ্চলে কেন ভাগ করা দরকার ছিল? তোমরা রিলে রেস দেখছো, যে ওসাইন বোল্ট দৌড়ায়, ওসাইন বোল্ট, তারপর হচ্ছে ব্লেক, এরা একদম ফাস্টেস্ট ম্যান অন আর্থ ওরা। সো রিলে রেসে কি হয়? তুমি ধরো 100 মিটার দৌড়ায় গেলা, দৌড়ায় এটা তোমার রিলে কিছু একটা সিম্বল, এটা তুমি তোমার সামনের জনকে দিলা, সে তোমার হাত থেকে এটা নিয়ে সে আবার দৌড়াদৌড়ি শুরু করলো, সে আরেকজনকে দিবে, সে দৌড়ানো শুরু করলো, এবং ধরো 3জন মিলে রিলে দৌড়াচ্ছ, লাস্টের জন কি করলো? এটাকে গন্তব্যে পৌঁছায় দিল। এটা হচ্ছে রিলে রেস। সেরা রিলে কাজটা করে কিভাবে করে দেখো। ধরো এইটা একটা পদার্থ, এই পদার্থটাকে কি করতে হবে বলতো? কোষ থেকে বাইর করে দিতে হবে। ওকে, বাইর করে দেওয়ার কাজটা কে করবে? যে প্যাকেট করে, সেই তো প্যাকেট করে বাইর করে দিবে। এই প্যাকেজিং সেন্টারটা কে? গোলজি বডি। আচ্ছা, সো সে বললো ঠিক আছে, আমার যেহেতু দায়িত্ব, আমি কাজটা করি। সেই পদার্থগুলোকে প্যাকেট করবে, প্যাকেট করলো। প্যাকেট করার জন্য কি তার ভিতরে প্রবেশ করাইতে হবে। আচ্ছা, সে ভিতরে প্রবেশ করাইলো। ভিতরে প্রবেশ করবে হচ্ছে সিস দিয়ে, সিস সিস্টানে হয়ে সে প্রবেশ করলো। আচ্ছা, তারপর সিসকে অতিক্রম করে সে কোথায় আসবে? মিড সিস্টানে আসবে। মিড সিস্টানা হয়ে সে ট্রান্স সিস্টানে আসবে। ট্রান্স সিস্টানা হয়ে সে বের হবে প্যাকেজিং হয়ে, তারপর কোষের বাহিরে বেরিয়ে আসবে। এইভাবে রিলে রেসের মতো করে সিস থেকে মিড, মিড থেকে ট্রান্স, ট্রান্স থেকে কোষ ঝিল্লিকে অতিক্রম করে কোষের বাহিরে, এইভাবে কোনো জিনিসকে সে কোষ থেকে বাহিরে বের করে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে রিলে রেসের মতো। এই জন্যই তার নামগুলো হচ্ছে সিস, মিড, ট্রান্স। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। আর সিস সিস্টানের কাছে থাকে ওকে গল ভ্যাসিকল, ভ্যাকিউল। আর ট্রান্স সিস্টানের নিচের দিকে থাকে কি? ভ্যাসিকল। তাহলে এইটা হচ্ছে ভ্যাসিকল, আর এগুলা কি? ভ্যাকিউল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, তাহলে তার গঠন আমরা পড়ে ফেললাম, তার গঠনও পড়ে ফেললাম। খেয়াল দেখো, এই যে দেখো সিস্টানাগুলো আছে, তারপর এগুলা দেখো ভ্যাসিকল, ছোটগুলা, আর বড়গুলা কি? ভ্যাকিউল। আর এই যে দেখো সিস্টানার এখানে কি আছে? লুমেন আছে না? মানে যেহেতু চৌবাচ্চা, চৌবাচ্চার ভেতরে কি পানি থাকে, পানি থাকার জন্য কি দরকার? ফাঁকা জায়গা দরকার। তাহলে এরকম চৌবাচ্চার মতো নালীগুলোর মধ্যে কি? ফাঁকা জায়গা আছে। যে ফাঁকা জায়গায় বিভিন্ন বস্তুকে সে ধারণ করে, সেটা হতে পারে বাহিরে বের করে দেওয়ার জন্য, হতে পারে কোষের মধ্যেই রাখবে, রেখে অন্য একটা জায়গায় পাঠাবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা কি বুঝতে পারছো? জানাও। বুঝতে পারছো কিনা জানাও। গ্রেট। ভাই টিআরএনএ কি? কতবার বলবো যে আরএনএ পড়ানোর সময় তোমাদের পড়াবো টিআরএনএ কি। এখন মাথায় মাথায় এমন কিছু নাই। টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ। কি ভাইয়া? ট্রান্সফার আরএনএ।
ক্লিয়ার? ওকে, ডান। এখন চলে আসো, আমরা পড়বো রাসায়নিক গঠন। যেহেতু ভৌত গঠন পড়ে ফেললাম, এখন পড়তে হবে রাসায়নিক গঠন। আচ্ছা, একজন হচ্ছে গোলগি নাকি গোলজি, এটা একজন এক এক নামে ডাকে। তুমি গোলগিও বলতে পারো, গোলজিও বলতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যাই নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন ভৌত গঠন পড়লাম, এখন পড়তে হবে রাসায়নিক গঠন। কি পড়তে হবে? রাসায়নিক গঠন। আসো, রাসায়নিক গঠনটা এখানে দেয় নাই, বাট আমাদের পড়তে হবে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন কিছুই না, তোমাদের এত পার্সেন্টেজ মনে রাখা লাগবে না, তুমি জাস্ট জানবা গোলজি বডি কি দিয়ে তৈরি। গোলজি বডি তৈরি হচ্ছে প্রোটিন এবং লিপিড দিয়ে। কি দিয়ে তৈরি ভাইয়া? প্রোটিন এবং লিপিড দিয়ে। প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। ঠিক আছে, আচ্ছা, কত পার্সেন্ট কেউ যদি জানতে চাও সেক্ষেত্রে মনে রাখতে পারো প্রোটিন বেশি থাকবে, রাইট? 60% প্রোটিন এবং 40% লিপিড। এছাড়াও কি এখানে বিভিন্ন এনজাইম আছে। কি আছে? বিভিন্ন এনজাইম। যেহেতু এনজাইমের ফাংশন তার মধ্যে হবে, বিভিন্ন এনজাইম তার মধ্যে আছে। এটা হচ্ছে রাসায়নিক গঠন, সিম্পল, আর তেমন কিছু নাই। এখন চলে আসো কাজ। এখন চলে আসো কাজ। কাজটাকে আমরা মনে রাখার জন্য কয়েকটা অংশে ভাগ করে পড়ব, কয়েকটা অংশে ভাগ করে পড়ব। গোলজি বস্তু বা গোলজি বডি কিছু জিনিস তৈরি করে, কিছু জিনিস সঞ্চয় করে এবং কিছু জিনিস বের করে দেয়। তাহলে দেখো, সে কিছু জিনিস তৈরি করে। কি তৈরি করে? নাম্বার ওয়ান, যখন শুক্রাণু তৈরি হয়, এটা শুক্রাণুর মাথা। শুক্রাণুর মাথা কি থাকে জানো? অ্যাক্রোজোম থাকে। কি থাকে? অ্যাক্রোজোম। এটা হচ্ছে শুক্রাণুর মাথার অ্যাক্রোজোম। সো এই অ্যাক্রোজোমটা তৈরি করে গোলজি বডি। সে তৈরি করে অ্যাক্রোজোম। আরেকটা দেখি মনে করতে পারো কিনা, খেয়াল করো, আমরা যখন পড়েছিলাম কোষ প্রাচীর, তখন বলেছিলাম, মনে আছে? কোষ প্রাচীর তৈরির সময় গোলজি বস্তু থেকে কি আসে বলতো? প্যাকটিন আসে বা প্যাকটিক অ্যাসিড আসে, মনে আছে? তাহলে এই যে কোষ প্রাচীর তৈরি করা বা কোষ প্লেট তৈরি করা, এটাও কি গোলজি বস্তুই করে। কোষ প্লেট বা কোষ প্রাচীর গোলজি বস্তু তৈরি করে। একটু আগে আমরা দেখলাম কি গোলজি বস্তু পলিস্যাকারাইড তৈরি করছে, বড় বড় শর্করা অণু তৈরি করছে। তারপর খেয়াল করো, গোলজি বডি শুধু শর্করা জাতীয় জিনিস তৈরি করে এরকম না, তারা বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেমন নাম হচ্ছে গ্লাইকল। কি ভাইয়া? গ্লাইকল, যেটা একটা অপ্রোটিন জাতীয় পদার্থ, অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে। ঠিক আছে, এভাবে মনে রাখবা, এভাবে মনে রাখবা। আচ্ছা, গোলজি বস্তু প্যাকেট করে, সে প্যাকেজিং করে বিভিন্ন বস্তু তৈরি করে। ঠিক আছে, এবং এর মধ্যে অন্যতম হচ্ছে সে বিভিন্ন এনজাইমকে, ক্ষতিকারক বিষাক্ত এনজাইমকে একটা প্যাকেটের মধ্যে নিয়ে আসে, যে তোরা সব খারাপ, তোরা সব এক জায়গায় থাক, কারণ তোরা খালি ফাটাফাটি মারামারি করস। ঠিক আছে, এরকম বিভিন্ন এনজাইম গুলাকে, মানে ভয়ঙ্কর, বিদীর্ণকারী, ভেঙে ফেলা, চুরমারকারী এনজাইম গুলোকে একত্রে করে সে একটা বডি তৈরি করে, একটা প্যাকেট তৈরি করে, যে বডির নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোম। এই গোলজি বডি কি করে জানো? লাইসোজোম তৈরি করে। কি তৈরি করে? লাইসোজোম তৈরি করে। তাহলে এটা হচ্ছে তৈরি করে। কিছু জিনিস সে সঞ্চয় করে। কি করে? সঞ্চয় করে। কি সঞ্চয় করে ভাইয়া? সঞ্চয় করে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ভিটামিন সি। কি ভাইয়া? ভিটামিন সি। আরেকটা কি? আরেকটা হচ্ছে প্রোটিন। এই দুইটা জিনিস সে সঞ্চয় করে। কি করে? সঞ্চয় করে। কিছু জিনিস সে বের করে দেয়। কি করে ভাইয়া? বের করে দেয়, অর্থাৎ কোষ থেকে বের করে দিচ্ছে, তোর দরকারই নেই, তোরা বেশি ভালো না। এরা কারা? এরা হচ্ছে, ধরো আমরা বলেছিলাম কোষের জন্য বিভিন্ন এনজাইম দরকার। কি দরকার? এনজাইম দরকার, যে এনজাইম গুলো কোষের ভিতর তৈরি হবে, তারপর বিভিন্ন বিক্রিয়া করবে। আচ্ছা, বিভিন্ন হরমোন দরকার। আর হরমোন গুলো একবার কাজ করার পর সেগুলো আর কোষ পুনরায় ব্যবহার করে না, অর্থাৎ সেগুলোকে বাহিরে বের করে দিতে হবে। সেগুলোকে কি বাহিরে বের করে দিতে হবে। আচ্ছা, তারপর ধরো বিভিন্ন বর্জ্য বস্তু, এগুলাকেও বাহিরে বের করে দিতে হবে। ঠিক আছে, আর এখানে পড়তে পারো, আমি বেসিক্যালি প্যাকেজিং বলতাম, প্যাকেজিং তো আমরা বলেই দিয়েছি।
সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে লাইসোজোম প্যাকেজিং করে। লাইসোজোম প্যাকেজিং করে। ঠিক আছে? ক্লিয়ার? বের করার মধ্যে তুমি বলতে পারো কোষস্থ পানি আরেকটা আছে। কোষস্থ পানিও বের করে দেয়। কোষস্থ পানি মানে কোষের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটাও সে বের করে দেয়। ক্লিয়ার মনে থাকবে? এভাবে মনে রাখবা। ঠিক আছে? যখন এই কাজ দেখবা, এই চ্যাপ্টার থেকে পোলাপান মনে করে ভাই এত এত কাজ মুখস্থ করা লাগবে। নো মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস অল অ্যাবাউট টেকনিক এন্ড কনসেপ্ট। তুমি ক্লাস করো, ক্লাসের মতো করে একটু নিজে এফোর্ট দাও। ঠিক আছে? ভাইদের কথা, নিজের সততা এবং হার্ডওয়ার্ক এবং আল্লাহর প্রতি অনেক অনেক বিশ্বাস রেখে দোয়া করা, এই তিনটা জিনিস তোমাকে যে কোন জায়গায় নিয়ে যাবে তুমি চিন্তাও করতে পারবে না। তোমাকে তো অভাবহীন কাজ করাবে যে এটা আমি পারছি, ওয়াও কেমনে পারলাম, বিকজ অফ ইউর হার্ড ওয়ার্ক এন্ড প্রেয়ার। ঠিক আছে? সো এই নিজেকে চমকে দাও, প্রতিবার নিজেকে চমকে দিতে হবে। নিজের আগের যে লিমিট আছে সেই লিমিটটাকে ক্রস করতে হবে, অবশ্যই ভালোর দিকে, খারাপের দিকে না। ঠিক আছে? ওকে, সো আমরা গোলজি বডি পড়ে ফেললাম, কাজও পড়ে ফেললাম। দেখো কাজগুলো এখন তোমার একদম হুবহুব মনে থাকবে, হুবহুব মনে থাকবে। এই যে লাইসোজোম, হেমিসেলুলোজ, মাইক্রোফাইবিল, এটা দরকার নেই, আমার যেটা মনে আছে এটাই পড়বা। ঠিক আছে? দেখো পলিস্যাকারাইড সংশ্লেষণ মানে তৈরি করা এবং পরিবহনে অংশগ্রহণ করে। এই যে অপ্রোটিন জাতীয় পদার্থ কি গ্লাইকল, সেটা আমরা বলেছি, রাইট? ওকে, কোষ প্লেট তৈরি করে বা কোষ প্রাচীর তৈরি করে। তারপর বিভিন্ন জিনিস কি প্যাকেজিং করে, কি করে প্যাকেজিং করে। এখন তোমার প্যাকেজিং করার জন্য কি তোমার বস্তুগুলো তো পাইতে হবে। ওই বস্তুগুলো কোত্থেকে পাবা? ওই বস্তুগুলো পাবো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ইটস লাইক আমি তোমাদের কি করছি, আমি তোমাদের ধরো তোমাদের একটা সেলিব্রেশন প্রোগ্রামে গেলাম, আমি হাজার হাজার চকলেট নিয়ে গেলাম, আমি চকলেটগুলো স্টেজ থেকে আমি ছিটাচ্ছি, তোমরা এক একজন চকলেট নিচ্ছ, 5-6টা চকলেট করে তোমার ব্যাগে ভরতেছো। তার মানে তুমি যে বস্তুটা প্যাকেট করবা এটা কাউকে না কাউকে তৈরি করতে হবে বা প্রোভাইড করতে হবে তোমাকে, তাই না? সো গোলজি বডিকে এই জিনিসটা প্রোভাইড কে করে, এই জিনিসগুলা কে তার কাছে পাঠায়, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ আমি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তোমরা হচ্ছে গোলজি বডি। আর চকলেট গুলা কি বিভিন্ন বস্তু। ঠিক আছে? সো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রস্তুতকৃত বিভিন্ন বস্তু বা দ্রব্যাদি কে ঝিল্লিবদ্ধ করে ভাইয়া? গোলজি বডি। কে করে? গোলজি বডি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, গোলজি বডি বুঝছি আমরা। আরাফাত তোমার উত্তর আমি দিয়ে দিয়েছি, কিভাবে সিস ট্রান্স হয়ে জিনিসগুলো চলাচল হয়। ওকে ডান, সাবাস। ওকে তাহলে আমরা নেক্সটে চলে যাই। আবারও কমেন্ট অফ করে দিচ্ছি। চকলেট, হ্যাঁ আচ্ছা দেখা হলে চকলেট দিব না, সমস্যা নেই। হ্যাঁ, প্রকৃত কোষে 70s 80s দুই ধরনের রাইবোজোমে আছে। ঠিক আছে? প্রকৃত কোষে 70s রাইবোজোম 80s রাইবোজোম দুই ধরনের রাইবোজোমে আছে। ঠিক আছে? কিন্তু আদি কোষে শুধুমাত্র 70s রাইবোজোম পাওয়া যায়। কি পাওয়া যায় ভাইয়া? শুধুমাত্র 70s রাইবোজোম পাওয়া যায়। ওকে, এখন চলো আসো আমরা পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লাইসোজোমটা পরে পড়বো, আগে পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি পড়বো ভাইয়া? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বো। আচ্ছা এখানে আসি, আমরা নামটা ভাঙি, চলো এটার নামটা একটু বিশ্লেষণ করি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, তুমি যদি নামটাকে একটু ভাঙো, ভেঙে চুরে একটু চুরমার করো, তখন দেখবা এন্ডো মানে কি বলতো? ভেতরে। প্লাজমিক বলতে কি বোঝাচ্ছে বলতো? প্রোটোপ্লাজমের ভেতরে, অর্থাৎ কোষ ঝিল্লির ভেতরে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে। ঠিক আছে? রেটি মানে কি জানো? রেটি মানে হচ্ছে জালিকা। কি ভাইয়া? জালিকা। অর্থাৎ তোমার কোষ ঝিল্লির ভিতরে সাইটোপ্লাজমের মধ্যে যে জালের মতো বিভিন্ন কানেকশন থাকবে, বিভিন্ন বস্তু থাকবে, সেই জালের মতো ছড়ায়া ছিটায় থাকা বস্তুগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে? জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তুগুলাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় তোমাকে আরেকটু বেশি পড়াইতে হবে। তোমরা আমাকে অ্যাটলিস্ট 20টা মিনিট সময় দিবা। ঠিক আছে? সেটা তোমাদের ভালোর জন্যই, কারণ আমি চাই ক্লাসের পড়া ক্লাসেই শেষ হোক। ওকে, তাহলে দেখো শব্দটাকে যদি বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এমন কিছু অঙ্গাণু যারা কোষ ঝিল্লির ভেতরে সাইটোপ্লাজমের মধ্যে জালের মতো করে বিন্যস্ত থাকে, তারাই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যাদের আবরণ হচ্ছে এক স্তর বিশিষ্ট।
তাহলে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরিচিতি আমরা কিন্তু পড়ে ফেললাম। এখন ইতিহাস জানতে হবে যে ভাইয়া এই কে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমার আপনার ঘাড়ের উপর চাপায় দিল, কে, কারা সে, চলো তাকে খুঁজি। ইতিহাস থেকে একজন ভদ্রলোকের নামই তুমি পড়বা, সেই ভদ্রলোকের নাম হচ্ছে কি জানো? পোর্টার, কেইথ পোর্টার। ঠিক আছে, কেইথ পোর্টার। পোর্টার সে সর্বপ্রথম যকৃতের কোষে, কিসের কোষে ভাইয়া? যকৃতের কোষে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দেখতে পান। আচ্ছা, তারপরে আরো ক্লিয়ারলি আরেকজন ভদ্রলোক, তার নাম হচ্ছে ক্লড, অ্যালবার্ট ক্লড। তিনি কোথায় যে মুরগি মুরগি নিয়ে হয়তো তার চিকেন ফেভারিট ছিল, বুঝছো, তার হয়তো চিকেন ফেভারিট ছিল, ওই চিকেন ফেভারিট ছিল, এই জন্য সে মুরগি নিয়ে গবেষণা করতেছিলেন। মুরগির যে ভ্রূণ বা এমব্রায়ো, মুরগির ভ্রূণীয় কোষে তার সেটা দেখতে পান। মুরগির ভ্রূণীয় কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দেখতে পান। ঠিক আছে, ওকে, সে পরিচিতি দেখলো। এখন আমার তোমার পড়া লাগতেছে, কিছু করার নেই। কেন পড়া লাগতেছে বলো তো? এটা যেন তেন অঙ্গাণু না। এই অঙ্গাণু না থাকলে তোমার বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যাবে, কোষের মধ্যে বিভিন্ন জিনিসের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, কোষের যে নেটওয়ার্কিং সিস্টেম এটা বন্ধ হয়ে যাবে। ঠিক যেমন ধরো বাংলাদেশের মধ্যে নদী একদম জালের মতো ছড়ায় ছিড়ে আছে, বিভিন্ন জায়গার মধ্যে সংযোগ স্থাপন করছে, বিভিন্ন বস্তুর আনা নেওয়া করছে। ঠিক একইভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বুঝছো? আচ্ছা, আমরা এখন পড়বো উৎপত্তি। ভাই কোত্থেকে আসে উৎপত্তি, মানে কোত্থেকে তৈরি হয়? এটা আঁকার জন্য ধরো আমি একটা কোষ আঁকলাম, এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে মাইক্রোভিলাই, ঠিক আছে, এটা ধরো নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এখানে কি নিউক্লিয়ার ছিদ্র থাকবে, ওকে থাকলো। যেহেতু জাল, জালের মধ্যে কি রশি লাগবে, তাই না? রশি লাগবে। আর এখানে রশির মতো জিনিস বা সুতা, কি সুতা কোথায় পাবা? কোনো একটা পর্দা থেকে তো সুতা পাবা, তাই না? আচ্ছা, এই পর্দাগুলা কি? যে পর্দা, কোষ ঝিল্লি আর নিউক্লিয়ার ঝিল্লি, এরা কি পর্দা। তাহলে পর্দাগুলা থেকেই কি সুতা দিয়ে তৈরি জাল তৈরি হবে, তাই তো? তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় কোষ ঝিল্লি থেকে তৈরি হবে অথবা নিউক্লিয় ঝিল্লি থেকে তৈরি হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা তৈরি হয় কোত্থেকে? কোষ ঝিল্লি থেকে। ঠিক আছে, কোত্থেকে? কোষ ঝিল্লি থেকে। এবং বিস্তৃত থাকে। ধরো এখান থেকে তৈরি হয়েছে, এই যে এখান থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, এরকম এরকম তৈরি হয়ে হয়ে, অথবা সেখান থেকে তৈরি হয়েছে এবং নিউক্লিয়ার ঝিল্লিতে আবদ্ধ আছে। তাহলে কি ভাইয়া, এটা কোষ ঝিল্লি থেকেও তৈরি হতে পারে, নিউক্লিয় ঝিল্লি থেকেও তৈরি হতে পারে, আবার কোষ ঝিল্লি থেকে তৈরি হয়ে নিউক্লিয়ার ঝিল্লি পর্যন্ত বিস্তৃত থাকতে পারে, বিস্তৃত থাকতে পারে। এখন তোমাকে একটা জিনিস দেখাই, খুব সিম্পল ভাবে দেখো। ধরো এটা কোষ ঝিল্লি, এটা নিউক্লিয় ঝিল্লি, মাঝখানে কিন্তু কিছু নাই। তাহলে এটা তুমি যদি এখান থেকে চাপ দাও, এখান থেকে ধরো একদিন চাপ দিলে, এখান থেকে চাপ দিলা, চুপসে যাবে না? যেতে পারে কিনা চুপসে? অবশ্যই যেতে পারে, রাইট? এখন ধরো আমি আমার এই হাত এবং এই হাতের মাঝখানে এটা রাখলাম, ধরো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন তুমি ধরো এখান থেকে যতই চাপ দাও, এই কলম না ভাঙা পর্যন্ত তুমি আমার দুইটা হাতকে আর কাছাকাছি আনতে পারবে না। তার মানে কি এই জিনিসটা একটা অন্তকঙ্কাল হিসেবে কাজ করছে না, একটা কাঠামো দিচ্ছে না, একটা স্থায়িত্ব দিচ্ছে না, তাই না? সো এই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিকই ভাইয়া একটা কাঠামো দেয়। কি ভাইয়া? একটা কাঠামো দেয়, একটা অবলম্বন দেয়। তাই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি জানো ভাইয়া? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটা আন্তঃকোষীয় অবলম্বন কাঠামো, আন্তঃকোষীয় অবলম্বন কাঠামো। আন্তঃকোষীয় অবলম্বন কাঠামো। কেন তো বুঝছো, একদম সিম্পল ভাবে দেখা দিয়েছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা পড়লাম, উৎপত্তি পড়লাম, পরিচিতি পড়লাম। এখন আমাদের পড়তে হবে প্রকারভেদ। কি পড়তে হবে? প্রকারভেদ। প্রকারভেদ দুই ভাবে করা যায়। একটা হচ্ছে সে একদম স্মুথ কিনা, যেহেতু তুমি একটা পিচ ঢালা রাস্তা দেখলা, রাস্তা একদম স্মুথ। একটা রাস্তা দেখলা, এটা রাস্তাটা এইখানে ভাঙা, ওইখানে ভাঙা, বা এখানে একটা পাথর পড়ে আছে, ওইখানে একটা পাথর পড়ে আছে, মানে এটা কি অমসৃণ, স্মুথ না।
ঠিক একইভাবে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো হয় এরকম একদম স্মুথ, ধরো এটা স্মুথ, গায়ে কিচ্ছু নাই, ঠিক আছে, একদম স্মুথ, এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ কি, গায়ে রাইবোজোম থাকে না। আবার তুমি আরেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখলে, ধরো এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর গায়ে তুমি দেখলে এরকম রাইবোজোম লেগে আছে। আমরা বদ্ধ রাইবোজোম যখন পড়ছে তখন দেখাইছি, মনে পড়ে? তাহলে দেখো তুমি ধরো এখান থেকে হাঁটতেছো, হেঁটে হেঁটে যাচ্ছ, আরে কি রাইবোজোম পড়ে আছে, একটু উঁচু নিচু হয়ে আছে, তাই না? মানে পৃষ্ঠটা মসৃণ না, অমসৃণ। এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আমাকে বলো, একটা কমন সেন্স কাজে লাগাও, যে ভাইয়া রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তাহলে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অসংখ্য রাইবোজোম লেগে আছে, অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি করবে? এটা আন্তঃকোষীয় কাঠামোর পাশাপাশি প্রোটিন তৈরি করবে না? কারণ তার মধ্যে প্রোটিনের ফ্যাক্টরি ভরপুর। তাহলে এটা কি করে? প্রোটিন তৈরি করে। আচ্ছা, এখন রাইবোজোম ধরো প্রোটিন তৈরি করলো, এটা প্রোটিনের ফ্যাক্টরি, প্রোটিন তৈরি করলো। এই ফ্যাক্টরি থেকে কোথায় যাবে জানো? এই যে এই জালের ভেতরে প্রোটিনগুলো তৈরি হয়ে যাবে, জালের ভেতরে প্রোটিনগুলো চলে যাবে, রাইট? আচ্ছা, তাহলে দেখো প্রোটিন যদি একবার এখানে যায়, নদীর মধ্যে তুমি একটা কিছু ফেলে দিলা, নদীর পানি যেদিকে যাবে, নদীর ডাইরেকশন যেদিকে যাবে সেদিকে কি জিনিসটা প্রবাহিত হবে না? তার মানে দেখো এই যে প্রোটিনগুলো কি হবে, পরে এই যে জালের মধ্য দিয়ে আলটিমেটলি কি বিভিন্ন জায়গায় বাহন করে বা বহন করে নিয়ে যায়, বাহিত হবে, বিভিন্ন দূরত্ব অতিক্রম করবে, বিভিন্ন জায়গায় সে পৌঁছায় যাবে। সে এখানে চলে গেল, এখানে চলে গেল, এখানে চলে গেল। একটা সময় ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সে বের হয়ে গেল, বের হয়ে সে এই যে গোলজি বস্তু দ্বারা প্যাকেটিং হয়ে গেল। তাহলে কি দেখো, প্রোটিনের একটা বাহক হিসেবে কাজ করছে নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? আচ্ছা, আবার এখানে চলে আসে, এখানে ভাই কিচ্ছু নাই, তাহলে কি এমনিতে থাকবে? নো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক অনেক ক্ষরণ করবে। সেই ক্ষরণের মধ্যে অন্যতম হচ্ছে হরমোন, হরমোনের মধ্যে থাকবে লিপিড। তার মানে যেহেতু সে লিপিড হরমোন ইত্যাদি তৈরি করছে, তাই এই যে জালের মতো রাস্তাঘাট, এখান দিয়ে কি লিপিড এবং হরমোন বাহিত হবে। তার মানে আমরা কি বলতে পারি, সমষ্টিগতভাবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন এবং লিপিড বা হরমোন এদের অন্তবাহক হিসেবে কাজ করে। অর্থাৎ কোষের মধ্যে প্রোটিন এবং লিপিড বাহিত হয় কিসের মাধ্যমে? পরিবাহিত হয় কিসের মাধ্যমে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে। তাহলে কি আমরা বলতে পারি কোষের অন্ত পরিবহন করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হিসাব কি মিলতেছে? মাই ডিয়ার স্টুডেন্টস, কমেন্ট করো, হিসাব মিলতে হবে, হিসাব মিলতে হবে। অভ্রনীল বলছে ব্রেক দেন ভাইয়া। কেন তো ব্রেক চাও? আমি তো তোমাদের সাপেক্ষে একজন বুড়ো মানুষ, আমি যদি এত স্ট্যামিনা নিয়ে পড়াইতে পারি, তোমাদের তো আরো বেশি স্ট্যামিনা থাকা উচিত। গ্রেট, হিসাব মিলতেছে। সাবাস, হিসাব মিললে আমরা এগিয়ে যাব, কোনো সমস্যা নাই। তাহলে প্রকারভেদ দেখলাম, মসৃণ অমসৃণ, কাজ কি সেটাও দেখলাম। এখন এদের ভৌত গঠন আমরা পড়বো। কি পড়ব? ভৌত গঠন। চলো ভৌত গঠন পড়ি। ভৌত গঠন, এই যে ভৌত গঠন, এদের গঠনগতভাবে 3 প্রকারে ভাগ করা যায়, মানে 3টা টাইপের হয়। কিভাবে মনে রাখবে বলতো? সি ভিট, এখন মনে রাখবা। এই সি দিয়ে কি জানো? এই যে সি ভিট, এই সি দিয়ে হচ্ছে সিস্টার্নি। তাহলে দেখো ভাইয়া কমন পেয়ে গেছি, সিস্টার্নি হচ্ছে 2 জায়গায় কমন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও কমন এবং গোলজি বডিতেও কমন। এই ভি দিয়ে হচ্ছে ভ্যাসিকল। কি ভাইয়া? ভ্যাসিকল। আচ্ছা, আর টি দিয়ে হচ্ছে ভাইয়া টিউবিউল। কি ভাইয়া? টিউবিউল। কি? টিউবিউল। এটা হলে ভালো করে মাথায় রাখো। ঠিক আছে, তাহলে সিস্টার্নি, ভ্যাসিকল, টিউবিউল, সিভিট। সিস্টার্নির মধ্যে কি থাকে জানো? রাইবোজোম যুক্ত থাকে, রাইবোজোম যুক্ত থাকে কোথায়? সিস্টার্নিতে। কেন? এগুলো বড় হয় দেখতে, চৌবাচ্চার মধ্যে বিভিন্ন জিনিস আটকে থাকতে পারে। আচ্ছা, আর এইখানে টিউবিউলস এর মধ্যে রাইবোজোম থাকবে না, রাইবোজোম থাকে না। ওকে, এখন তোমাদের একটা পার্থক্য মাথায় ধরা পড়ছে কিনা, বা চোখে ধরা পড়ছে কিনা, যে ভাইয়া সিস্টার্নি এখানেও আছে, গোলজি বডিসেও ছিল। ওকে, ডান। ভ্যাসিকল গোলজি বডিসেও ছিল, এখানেও ছিল, বা এখানেও আছে। কোনটা নাই?
খেয়াল করো এখানে কিন্তু ভ্যাকিউল নাই, কি নাই? ভ্যাকিউল নাই। তাহলে মনে রাখতে হবে তো ভাইয়া, কারণ অবজেক্টিভে তো আসবে কোনটা কোথায় আছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো গোলজি বডিসে তুমি কি থাকে কেমনে মনে রাখবা? ভেবে ছি, ছি বা সি, যেমনি মনে রাখো। ভেদি হচ্ছে ভ্যাসিকল, ঠিক আছে? এই ব দিয়ে মনে রাখবা ভ্যাকিউল। আর ছি দিয়ে হচ্ছে সিস্টার্নি, ঠিক আছে? আর এটা সিভিট দিয়ে মনে রাখবা। তাহলে কোনটা থাকে না গোলজি বডিতে? গোলজি বডিতে থাকে না টিউবিউল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনটা থাকে না? ভ্যাকিউল থাকে না, ঠিক আছে? মনে রাখতে হবে। তাহলে গঠনগতভাবে এই ৩ প্রকারের গঠন দেখা যায় কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তো ভৌত গঠন আমরা পড়লাম, এখন পড়তে হবে রাসায়নিক গঠন। কি পড়তে হবে? রাসায়নিক গঠন। তারপরে কাজ রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন কি থাকে? এখানে এনজাইম থাকে, বিভিন্ন ধরনের এনজাইম থাকবে। কত রকমের? অনেকে বলে 15 রকমের এনজাইম। এই নাম্বারটি একটু পড়বা, 15 রকমের এনজাইম থাকে। এখানে কি থাকে? বলেছো প্রোটিন তৈরি হয়, প্রোটিন চলাচল করে, তার মানে প্রোটিন থাকে। এখানে কি থাকে ভাইয়া? লিপিড থাকে। এখানে কি থাকে ভাইয়া? বিভিন্ন ভিটামিন থাকে। এখানে কি থাকে ভাইয়া? বিভিন্ন আয়ন থাকে। এগুলো হচ্ছে তার রাসায়নিক উপাদান। এগুলো কি? তার রাসায়নিক উপাদান, ঠিক আছে? ওকে, এখন একটা ইন্টারেস্টিং জিনিস যে ভাইয়া আপনি বলেছেন যে এটা দিয়ে কোষের পরিবহন হয়। কোষের কি হয়? পরিবহন হয়। তাহলে বেসিক্যালি যে কোষের ভেতরের পরিবহন তন্ত্রটা কিভাবে কাজ করে? কোষের ভেতরের পরিবহন তন্ত্র কিভাবে কাজ করে? কোষের ভেতরের পরিবহন তন্ত্র, হাউ ইট ওয়ার্কস, এটা প্রথমে যায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা কোথায় যায় জানো? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। আচ্ছা, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোথায় যায় বলতো? গলজি বডি। তারপর এটা হইতে পারে লাইসোজোম, এটা হতে পারে স্মল ভেসিকল, এটা চলে যেতে পারে কোষের বাহিরে। সো এইভাবে কোষের ভেতরে পরিবহন তন্ত্রটা মেনটেন হয়। আর এই পরিবহন তন্ত্র মেনটেন করার মূল হোতা কাকে দিয়ে শুরু হচ্ছে? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে শুরু হচ্ছে, যেটা রাফ দিয়ে শুরু হয়, স্মুথ দিয়ে শেষ হয়, ঠিক আছে? মানে বলতে পারো কোষের হাইওয়ে, কোষের ভেতরের হাইওয়ে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে মেড স্টুডেন্টস? আচ্ছা, এখন কাজ চলে আসো। কাজ আমরা পারবো, কাজ আমরা খুব ভালো করেই পারবো। তাহলে দেখো প্রোটোপ্লাজমের কাঠামো, এই যে অবকাঠামো। কেন প্রোটোপ্লাজমের কাঠামো? কোষ ঝিল্লির ভেতরে এবং নিউক্লিয়াসের বাহিরে একটা কাঠামো দিচ্ছে। আচ্ছা, অমসৃণ রেটিকুলাম প্রোটিন তৈরি করছে কেন? বিকজ অফ রাইবোজোম। মসৃণটা দেখো লিপিড মতান্তরে বিভিন্ন হরমোন, গ্লাইকোজেন ইত্যাদি পরিবহন করছে। তার মানে কি লিপিড প্রোটিনের অন্তর্বাহক আমরা অলরেডি পড়েছি, তাই না? আচ্ছা, অনেকের মতে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা রাইবোজোমকে ধারণ করে। এই যে দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম ধারণ করছে। আর রাইবোজোমকে একটা মাইক্রোজোম, একটা মাইক্রোজোম। তাহলে অন্যান্য মাইক্রোজোমও এর মধ্যে থাকতে পারে। অন্যান্য মাইক্রোজোম প্রথম স্লাইডে আমি লিখেছি, কি লিখেছিলাম? পারঅক্সিজোম এবং গ্লাইঅক্সিজোম। তার মানে এখানে গ্লাইঅক্সিজোমও থাকতে পারে। এরা কি করে? বিভিন্ন বস্তুকে ক্ষরণ করে, তাদের মধ্যে নিয়ে নেয়। এই বস্তুগুলোর মধ্যে বিষাক্ত পদার্থ থাকতে পারে। তার মানে কি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। খেয়াল করো, নিষ্ক্রিয় করে। কি করে? নিষ্ক্রিয় করে, ঠিক আছে? আর দেখো রাইবোজোম উৎপন্ন প্রোটিন পরিবহন, তো বেসিক্যালি এটা প্রোটিন পরিবহন করবে। আচ্ছা, এখন মাই ডিয়ার স্টুডেন্টস আরেকটা জিনিস পড়তে হবে, এই মসৃণ অমসৃণ কোথায় থাকে কোথায় থাকে না, এটা একটু ভালো করে পড়তে হবে। মসৃণ আর অমসৃণ পার্থক্যটা তোমরা লিখবে। আমি একটা সূক্ষ্ম জিনিস তোমাদের ধরায় দিচ্ছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমার বডির
যেখানে অনেক অনেক কাজ হয় সেখানে অনেক বেশি থাকে। তোমার বডির কোথায় কাজ হয়? তোমার বডির যকৃৎ বা কলিজা আছে ডান দিকে থাকে, সেটাকে বলা হয় জৈব রসায়নাগার। অর্থাৎ বডির প্রায় 500 রকমের ক্রিয়া বিক্রিয়া এই যকৃতের মধ্যে হয়। আর যেখানে বেশি ক্রিয়া বিক্রিয়া, এখানেই কাকে দরকার? আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দরকার। ওইখানেই কাকে দরকার? গলজি বডিকে দরকার। তাই যকৃতের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি এখানে অনেক অনেক বেশি থাকে। বুঝছো? আবার যেসব জিনিস বিভিন্ন হরমোন তৈরি করে, হরমোন কারা তৈরি করে বলতো? হরমোন তৈরি করে অন্তঃক্ষরা গ্রন্থি। তুমি একটু আগেই দেখলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? হরমোন তৈরি করে। ঠিক আছে? সো অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বেশি থাকে। অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় থেকে কি আসে? বিভিন্ন হরমোন আসে, ইনসুলিন, গ্লুকাগন, মনে আছে? বিভিন্ন এনজাইম আসে। সেই জায়গায় কি থাকবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক অনেক বেশি থাকবে। ঠিক আছে? তাহলে দেখো মসৃণটা কোথায় থাকে, অমসৃণটা কোথায় থাকে, এই একটু ভালো করে পড়তে হবে। মসৃণটা থাকে তোমার যকৃৎ, তোমার যে পেশি আছে, পেশি, মাংসপেশি, হ্যাঁ? আর এই মাংসপেশিতে থাকা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো কি করে জানো? ক্যালসিয়াম 2+ সঞ্চয় করে। যে ক্যালসিয়ামটা কি দরকার বলতো? মাংসপেশির সংকোচন প্রসারণে দরকার। মাংসপেশির সংকোচন প্রসারণ। বুঝছো মাই ডিয়ার স্টুডেন্টস? মাংসপেশির সংকোচন প্রসারণ দরকার। আচ্ছা, তারপর থাকে তোমার গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থিতে থাকে। অমসৃণটা কই থাকবে? ওই যে কিডনি, বৃক্ক যেটা, সেখানে অনেক কিছু হয়, সেই বৃক্কেতে থাকবে। ঠিক আছে? বা অন্য কোনো জায়গায় থাকতে পারে, তোমার অন্ত্রের প্রাচীরে থাকতে পারে, অন্ত্র বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে থাকতে পারে। সো এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন দেখো, তো মনে হচ্ছে ভাইয়া কি কঠিন পড়াচ্ছেন, বায়োলজি কি কঠিন। ধুর, তুমি এগুলা পানি ভাত। আমার কথা কানে বাজবে আর পরীক্ষায় হুট করে দাগায় আসবা। একদম ইনশাল্লাহ সবকিছু কমন। তাহলে খেয়াল করো, নিচের এটা আমরা পড়ে নাই, পরে পড়বো, যাই হোক। এই দেখো, কোনটিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়? কোনটা ভাইয়া? বলছি বস্তু ট্রাফিক পুলিশ, তাই না? উদ্ভিদের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটাও পড়েছি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা যেন? বড় বড় কার্বোহাইড্রেট বানায়, সেটা কি? গোলজি বস্তু। প্রোটিন ফ্যাক্টরি কোনটা? রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। ওকে, আচ্ছা। So, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ে ফেললাম। এখন আমাদের পড়তে হবে কোনটা বলতো ভাইয়া? আমাদের পড়তে হবে লাইসোজোম, তারপর সেন্ট্রিওল। কোনো প্যারা নাই, লাইসোজোমটা এত ইজি, এত ইজি, কি আর বলবো তোমাদের, কি বলবো বলো। আচ্ছা চলো, লাইসোজোম পড়ি। প্রথম পরিচয়, এই জিনিসটা কি ভাইয়া? শব্দটা ভাঙলে এটার পরিচয় পেয়ে যাব। শব্দটা দেখো, লাইসোজোম, একটু ভেঙে লিখলাম। এই লাইসো কথাটা আসছে কোত্থেকে জানো? লাইসিস থেকে। লাইসিস মানে কি জানো? লাইসিস মানে বোমা ফাটানো। বোমা ফাটলে কি হয়? সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ঠিক আছে? তো লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা বা বিদীর্ণ করা। আর জোম কথাটা আসছে জোমা থেকে। জোমা মানে হচ্ছে দেহ। তাহলে লাইসোজোম হচ্ছে বিদীর্ণকারী দেহ। তার মানে এমন একটা অঙ্গাণু যেটা সবকিছুকে বিদীর্ণ করে, সবকিছুকে ফাটিয়ে দেয়। ইটস লাইক এন অ্যাটমিক বম্ব। বুঝছো? যে সবকিছুকে ভেঙে চুরে চুরমার করে দেয়। সে তার নেচারের সাথে মিল রেখে তার নামকরণ করেছে লাইসোজোম। আমরা বলতে পারি যে লাইসোজোম হচ্ছে কোষের একটা অঙ্গাণু যেটা সাইটোপ্লাজমে থাকে এবং এক স্তরী আবরণ দিয়ে আবৃত, যেটা সমস্ত কিছুকে ভেঙে দেওয়ার ক্যাপাবিলিটি রাখে। অর্থাৎ বিভিন্ন বিদীর্ণকারী বস্তুতে পরিপূর্ণ। আর সেই বিদীর্ণকারী বস্তুটা কি? বিদীর্ণকারী বস্তুটা হচ্ছে এনজাইম। সেই এনজাইমটা কি করে? ভেঙে ফেলে। তাই এনজাইমের নাম কি? লাইটিক এনজাইম। এখন সেই এনজাইমের কাজ করার জন্য দরকার পানি। পানি ছাড়া সে কাজ করতে পারে না। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো পানির সাহায্যে ভেঙে ফেলা, মানে আদ্র বিশ্লেষণ, হাইড্রোলাইসিস, রাইট? সো এইখানেও কি হয়? হাইড্রোলাইসিস হবে। আর যে এনজাইম গুলা হাইড্রোলাইসিস করবে তাদেরকে আমরা বলবো হাইড্রোলাইটিক এনজাইম। তার মানে লাইসোজোমে কারা থাকবে ভাইয়া? হাইড্রোলাইটিক এনজাইম থাকবে, যারা কি করবে? পানির সাহায্যে ভেঙে ফেলবে বা বিশ্লেষণ করবে,
অর্থাৎ হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ করবে। ঠিক আছে? এই হাইড্রোলাইটিক এনজাইম কত প্রকারের থাকে জানো? 40 প্রকারের। তাহলে পরিচয় জানলাম, ইতিহাস জানতে হবে ভাইয়া এই লাইসোজোম ইতিহাস খুব সিম্পল। লাইসোজোম কে নামকরণ করেছেন? লাইসোজোম নামকরণ করেছেন ক্রিশ্চিয়ান দ্য দুবে। ক্রিশ্চিয়ান দ্য দুবে, ঠিক আছে? দা দুবে নামকরণ করেছেন। নামকরণ দা দুবে, ঠিক আছে? মাথায় লাইসোজোম দুবাইয়ের লাইফস্টাইল, হ্যাঁ, ক্রিশ্চিয়ান দা দুবে নামকরণ করেছেন। ওকে, এখন এটা কোত্থেকে আসে, উৎপত্তি কি ভাইয়া? দেখ আমরা বলেছিলাম এখানে এনজাইম গুলা কোথায় থেকে আসবে? এনজাইম গুলো আসবে যে অনেক ক্ষরণ করে। কে ক্ষরণ করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? সেটা উৎপত্তি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। ওই যে দেখো চকলেট গুলা কোত্থেকে আসতেছে? আমার থেকে। আমি কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তুমি কি করছো? চকলেট গুলা নিচ্ছ, নিয়ে কি প্যাকেট করলা? তাহলে এখন প্যাকেজিং এর জন্য লাগবে। তুমি কি তাহলে গোলজি বডি, তুমি প্যাকেট করছো। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তার সমস্ত বস্তু আসবে কার? লাইসোজোমের। প্যাকেট কে করবে? গোলজি বডি কর্তৃক প্যাকেজকৃত, অর্থাৎ সে প্যাকেজড হবে গোলজি বডি দিয়ে। তাহলে উৎপত্তি কি ভাই? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্যাকেজিং কি করে? গোলজি বডি, ঠিক আছে? ওকে, আবরণী ঝিল্লি এক স্তর বিশিষ্ট। এক স্তর বিশিষ্ট, একটা স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে পড়তে হবে বিস্তৃতি। এখানে চলে আসো বিস্তৃতি, অর্থাৎ কাদের থাকে কাদের থাকে না। একটা শর্টকাট বলে দেই, তুমি যদি দেখো একটা এমসিকিউ আসছে যে এই অঙ্গাণুটি কোথায় থাকে না, কোথায় থাকে না, তুমি যদি অপশনে আর বিসি শব্দটা দেখো, লোহিত রক্তকণিকা, চোখ বন্ধ করে দাগায় দিবা, ঠিক আছে? যে আর বিসিতে লাইসোজোম থাকে না, আর বিসিতে লাইসোজোম থাকে না। ইনফ্যাক্ট আরবিসিতে লাইসোজোম থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, গোলজি বডি থাকে না, কিচ্ছু থাকে না, ঠিক আছে? তো লাইসোজোম কোথায় থাকে না বলতো? আমরা প্রথমে জেনে ফেললাম কই থাকে না, কারণ বাকি সব জায়গায় থাকবে। মানে আরবিসিতে নেই, এইটা ভালো করে খেয়াল রাখি। কোথায় থাকে? এখন দেখো, ধরো একটা জিনিসের কাজ হচ্ছে খালি মারামারি কাটাকাটি করা, ওয়েপেন, অস্ত্র। অস্ত্র কই থাকবে? সেনাদের কাছে থাকবে, সৈন্যদের কাছে থাকবে, তাই না? পুলিশ বাহিনীর কাছে থাকবে, তাই না? এখন দেখো, লাইসোজোম কায় থাকে, কোথায় থাকে? তোমার সেনাবাহিনীর কাছে থাকবে। সেনাবাহিনী কই থাকে? ক্যান্টনমেন্টে থাকে, ঠিক আছে? তোমার বডির সেনাবাহিনীকে, তোমার বডির সেনাবাহিনী হচ্ছে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসলস। তার মানে এই লাইসোজোম শ্বেত রক্তকণিকায় অনেক অনেক বেশি থাকবে। শ্বেত রক্তকণিকায় অত্যধিক থাকবে, অত্যধিক। তারপর এই যে তুমি খাবার দাবার খাও, ফুচকা খাও, এই খাও সেই খাও, সেটা তো জীবনতে ভরপুর। ড্রেনের পানি দিয়ে প্লেট ধুচ্ছে, এই পানি, তারপর হচ্ছে মর্গের বরফ দিয়ে, মাছের বরফ দিয়ে শরবত বানাচ্ছে, তুমি এগুলো খাচ্ছ তো? বা বাইরে যে বিভিন্ন খাবার দাবার খাচ্ছে, ওগুলো জীবনতে ভরপুর, ওগুলো কই যাচ্ছে? অন্ত্রে যাচ্ছে না, তোমার পেটে যাচ্ছে না? তাহলে পেটের মধ্যেও কি লাইসোজোম আছে, ঠিক আছে? অন্ত্রের কোষে লাইসোজোম আছে, বেশি বেশি থাকে, বুঝছো? ওখানে কি করে? খাবারের সাথে জীবাণুগুলো যায়, সেগুলোকে মেরে ফেলে, বুঝছো? এটা হচ্ছে তার বিস্তৃতি। এটা কি ভাইয়া? বিস্তৃতি। এইসব জায়গায় লাইসোজোম থাকে। আচ্ছা, এখন লাইসোজোম কি করে, কাজটা কি? আমরা একটা রূপক দিয়ে, মেটাফোর দিয়ে এটা পড়বো। লাইসোজোমকে আমি বলি এটা হচ্ছে একটা বোম, বোম ক্যারিং পারসন। এটা দিয়ে আমি লাইসোজোমের কাজ মনে রাখি। এমন একটা ব্যক্তি যে বোমা বা বোমা, গোলা বারুদ এগুলো ক্যারি করছে, সে হচ্ছে লাইসোজোম। এখন দেখো, সেই ব্যক্তিটা হতে পারে আর্মি পার্সন। সে কি করলো? সে ধরো টহল দেয়, সে টহল দেয়, দেশের এই প্রান্তে গেল, এই প্রান্তে গিয়ে সে দেখলো আচ্ছা এখানে তো জীবাণু ভরপুর, জীবাণুতে ভরপুর। সে দেখলো এখানে সন্ত্রাসীরা বাসা বেঁধেছে, উগ্রপন্থীরা বাসা বেঁধেছে, এখানে টেরোরিস্টরা চলে আসছে। সে কি করবে? কোনো কথা নাই। টেরোরিস্ট মানে সেই যে বোম বহন করছে, একটা বোমা এখানে ফেলে দিবে, একটা বোমা এখানে ফেলে দিচ্ছে, বোমা ফেলে দিলে কি? বুম, জাস্ট ব্লাস্ট। এই যে টেরোরিস্ট
আর তোমার বডি টেররিস্ট কে? জীবাণু। এই জীবাণু শেষ। জীবাণু একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তার মানে ধরো এটা একটা কোষ, এই যে কোষের লাইসোজোম, ঠিক আছে? এইখানে একটা জীবাণু আসলো, খারাপ জীবাণু। তোমার কোষটা কি করবে? লাইসোজোমকে বলবে যে লাইসোজোম সাহেব এখানে তো কিছু একটা আসছে, কিছু একটা করেন। লাইসোজোম খুব ভালো করে এখানে যাবে, এইখানে গিয়ে একে চারদিক দিয়ে ঘিরে ফেলবে, এবং ঘিরে ফেললে ওর ভেতরে যে গোলা বারুদ আছে, বোমা বাহিনী আছে, এই বোমা বাহিনীকে এর উপর একদম উন্মুক্ত করে দিবে। এ বেচারা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে দেখো, লাইসোজোম গিয়ে একে পুরোপুরি ঘিরে ফেলছে, ঘিরে গিলে ফেলছে, গিলে বোমা দিয়ে বিচ্ছিন্ন করে, মানে হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে বিচ্ছিন্ন করছে, বিশ্লেষণ করছে, ভেঙে ফেলছে, লাইসিস করছে। এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। কি ভাইয়া? ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ জীবাণু বক্ষণ বা ফ্যাগোসাইটোসিস। তাহলে লাইসোজোমের একটা কাজ কি? ফ্যাগোসাইটোসিস, কঠিন জীবাণুটাকে খেয়ে ফেললো, ঠিক আছে? বা জীবাণু ভক্ষণ করা, এটা একটা কাজ। আরেকটা কাজ কি? এখন ধরো অনেক জায়গায় দেখছো না, সুইসাইডাল অ্যাটাক করে, মানে নিজে বোম নিয়ে যায়, বোমও ফুটে, নিজেও ফুটে, মানে কি সুইসাইড করে। এরকম অনেক উগ্রপন্থীদের টিম আছে যারা বেসিক্যালি এই কাজটা করে, ঠিক আছে? যে ঠিক আছে একটা সমাবেশে যাব, আমি নিজেও মরে যাব, বোমাও ফুটবে, মানুষও মরবে, এটা এরা করে। সুইসাইডাল অ্যাটেম্পট। সো লাইসোজোম এমন হতে পারে, যেমন ধরো একটা কোষ, এই কোষ, ঠিক আছে? এই কোষ। আবার ধরো একটা এক্সাম্পল দিই, যে গোয়েন্দা বাহিনী, স্পাই, এই কোষটা ধরা পড়ে গেছে, স্পাই ধরা পড়ে গেছে। এখন তাকে যদি জীবিত রাখা হয়, তাকে টর্চার করা হবে, টর্চারে সে অনেক কিছু বলে দিতে পারে, এই জন্য তারা অনেক সময় কি করে, পটাশিয়াম সায়ানাইড বা ইত্যাদি খেয়ে মরে যায়, ঠিক আছে? সুইসাইড করে। তো ধরো এই কোষটা তোমার বডির, এই কোষে একটা জীবাণু আসলো, এবং জীবাণুটা খুবই মারাত্মক, সেটা ক্যান্সারের জীবাণু হতে পারে। কোষ বুঝলো যে আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব না, বরঞ্চ আমি যদি বেঁচে থাকি তাহলে আলটিমেটলি কি হবে, আমি অন্য কোষকে ইনফেক্ট করব, আমার দ্বারা অন্যান্য কোষ ক্যান্সারে আক্রান্ত হবে। তখন সে বললো লাইসোজোম ডু সামথিং, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ, কারণ আমি চাই না আমার দ্বারা অন্য কারো ক্ষতি হোক। তখন এই যে লাইসোজোম সাহেব কি করবে জানো? তার যে কোষ, এই কোষটাকেই ভেঙে চুরে চুরমার করে দিবে। অর্থাৎ কি, নিজ মানে অটো লাইসিস, ঠিক আছে? স্ববিদারণ, অর্থাৎ নিজেকে নিজে ভেঙে ফেলবে, অটোলাইসিস, ঠিক আছে? এবং সে এত সূক্ষ্মভাবে ভাঙবে, ভাঙার টুকরাগুলো যাতে বাহিরে না যায়, অর্থাৎ ভাঙার টুকরাগুলোকে সে হজম করে ফেলবে। কি করে ফেলবে? হজম করে ফেলবে, মানে খেয়ে ফেলবে। আর খেয়ে ফেলা মানে কি জানো? ফ্যাগি, টু ইট, খেয়ে ফেলা। তবে নিজেই নিজেকে খেয়ে ফেলছে না, এটা হচ্ছে অটো ফ্যাগি বা অটো ফ্যাগি। আর যেহেতু সে নিজেই নিজের কোষকে মেরে ফেলতে পারে, নিজেই নিজের কোষকে খেয়ে ফেলতে পারে, কেন? যদি কোষ জীবাণু দ্বারা আক্রান্ত হয়, কোষ যদি বেঁচে থাকতে না পারে, বা খাবারের যদি স্বল্পতা হয়ে যায় যে এতগুলা কোষ রাখা যাবে না, ভালো কোষগুলাই রাখতে হবে, খারাপ কোষগুলাকে মেরে ফেলতে হবে, কারণ আমার পর্যাপ্ত পরিমাণে খাবার নাই, খাবার আছে 10 জনের, আমার কোষ আছে 20টা, তাই টপ 10টা কোষকে আমি রাখবো, বাকি 10টা কোষকে খেয়ে ফেলবো, ঠিক আছে? সো এইটা হচ্ছে অটোলাইসিস বা অটোফ্যাগি। তাহলে কি ওয়ান কাইন্ড অফ সুইসাইড না? এই জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড, লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড, ঠিক আছে? আচ্ছা, লাইসোজোম আর কি করে জানো? লাইসোজোম সে শুধু মারামারির কাজই করে না, সে আরেকটা কাজ করে, সে স্টিমুলেটর উদ্দীপকের কাজও করে। সে মাইটোকন্ড্রিয়াকে একটু গুঁতা দেয়, বলে মাইটোকন্ড্রিয়া সাহেব একটু শক্তি উৎপাদন করেন, কারণ মারামারি তো করতেছি, আমার তো শক্তি লাগবে, আপনি শক্তি না দিলে কোথায় পাবো? অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় হেল্প করে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া যাতে বেশি বেশি শ্বসন করে, সেই শ্বসন প্রক্রিয়ার একটা প্রভাবক হিসেবে কাজ করে বা উদ্ভাবক হিসেবে কাজ করে কে? লাইসোজোম। আচ্ছা, তারপর একটু আগে মনে আছে আমরা শুক্রাণু পড়লাম, এই যে শুক্রাণু, তারপর শুক্রাণুর মাথায়, এটা মাথায় কি থাকে? অ্যাক্রোজোম থাকে। কি থাকে? অ্যাক্রোজোম, এটা অ্যাক্রোজোম, এটা গোলজি বডিতে তৈরি হয়। এই অ্যাক্রোজোমের কাজ কি বলতো? শুক্রাণু বেসিক্যালি এটা ডিম্বাণু, ডিম্বাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে, তাই না? ডিম্বাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে।
তো শুক্রাণুর যে নিউক্লিয়াস, ডিম্বাণু নিউক্লিয়াস দ্বারা কি হয়, একত্রে মিলিত হয়, মিলিত হয়ে তারা নিষিক্ত হয় বা নিষেক প্রক্রিয়ায় জাইগোট তৈরি করে। তাহলে খেয়াল করো, শুক্রাণুকে যদি এই নিউক্লিয়াস পর্যন্ত পৌঁছাইতে হয়, তাহলে এই যে ডিম্বাণু যে দেয়াল বা ডিম্বাণু যে প্রাচীর, এই প্রাচীরকে ভেদ করতে হবে, এই প্রাচীরকে ভেদ করতে হবে, তাই না? আচ্ছা, এই প্রাচীরকে ভেদ করার জন্য কি দরকার? ধরো এসিড যদি কোথাও পড়ে যায়, সেই জিনিসটা একদম ফুটো হয়ে যায় যদি স্ট্রং এসিড হয়। অর্থাৎ তার কিছু এনজাইম দরকার, যে এনজাইম দিয়ে সেটাকে ভেঙে ফেলবে। এখানে ভেঙে ফেলে এখানে একটা গেট তৈরি করবে, গেট তৈরি করে সে নিউক্লিয়াসের কাছে যাবে এবং নিষিক্ত করবে। এরকম একটা এনজাইম শুক্রাণুর মাথায় বা এক্রোজোমে থাকে। এই যে এনজাইম, এই এনজাইমটার নাম হচ্ছে হায়া লিউ রোনিডেস বা স্প্রেডিং এনজাইম। স্প্রেডিং এনজাইম। এই হায়ালুরোনিডেস এনজাইম কোত্থেকে আসে জানো? লাইসোজোম থেকে আসে। কোত্থেকে? লাইসোজোম থেকে আসে। এখন কথা বলতে পারো, ভাইয়া কেন স্প্রেডিং এনজাইম বললাম? কারণ ধরো এটা হচ্ছে একটা ব্লক, একদম সলিড, একদম সলিড, একদম সলিড। এখন ধরো তুমি একটা ক্ষয়কারী বস্তু এখানে দিয়ে দিলা, ক্ষয়কারী বস্তু এখানে দিলা। এই বস্তুটা সামনে যা কিছু পড়ে সবকিছু ক্ষয় করে ফেলতে পারে। তার মানে এই বস্তুটা কি করবে? এখান দিয়ে আসবে, এখান দিয়ে একটা টানেল তৈরি করবে। কি তৈরি করবে? টানেল তৈরি করবে। কারণ সেই যেদিকে যাবে সেদিকে ফুটা করে যাবে, টানেল তৈরি করবে। এখন ধরো এই যে ফুটা হইলো, এই ফুটা দিয়ে ধরো এই এখানে একটা বস্তু ছিল, বস্তুটা ইজিলি স্প্রেড করতে পারবে না, এখান থেকে এখানে চলে আসলো, আগে যেটা আসতে পারতো না। তাহলে এই এনজাইমটা কি করছে? একটা বস্তুকে স্প্রেড বা ছড়াইতে হেল্প করছে, এটাকে বলা হয় স্প্রেডিং এনজাইম। বুঝছো? এটা লাইসোজোমের কাজ, এটা লাইসোজোমের কাজ। আচ্ছা, এখন একটা জিনিস, ভাই লাইসোজোম বললেন যে এই যে লাইসোজোম এর ভেতরে খালি বোমা বারুদ, গোলা বারুদ, এই সে হাবিজাবি। তাহলে ভাই এটা যদি সব সময় ফেটে যায়, হুটহাট ফেটে যায়, এটা তো বিপদ, সব কোষ মরে যাবে, সব কোষকে হজম করে ফেলবে। তাহলে ভাই এটা তো একটা রেগুলেশন দরকার, নিয়ন্ত্রণ দরকার, যে কখন সে ফেটে যাবে, কখন ফাটবে না। অর্থাৎ দরকার পড়লে তাকে আমরা ভেঙে ফেলবো, দরকার না পড়লে তাকে কি স্টেবল রাখবো, স্থির রাখবো। তাহলে এই দুইটা কাজের জন্য দুই ধরনের এজেন্ট আছে, এদেরকে বলা হয় স্ট্যাবিলাইজার এবং ল্যাবিলাইজার। তাহলে একটা হচ্ছে স্ট্যাবিলাইজার, স্ট্যাবিলাইজার। স্ট্যাবিলাইজার কারা ভাইয়া? স্ট্যাবিলাইজার হচ্ছে তারাই যারা একে স্টেবল করে রাখে। কি করে রাখে? স্টেবল করে রাখে। অর্থাৎ যে ভাই তোমার এখন ভাঙতে হবে না, তুমি ঠিকঠাক থাকো, এখনো তোমার ওই সময় হয় নাই। অর্থাৎ এই যে লাইসোজোমের যে আবরণটা আছে, আবরণটাকে একসাথে রাখে, স্টেবল করে রাখে, স্থায়ী রাখে। এরা কারা? খুব সহজ মনে রাখবা, সিসি বা এইচসিসি, হলিক্রস কলেজে যদি কেউ থাকো, এইচসিসি হলিক্রস কলেজ, এখানে এইচসিসি বলতে হলিক্রস না, এইচ তে হচ্ছে হেপারিন, এই সি তে হচ্ছে কর্টিসল, ঠিক আছে, আর এই সি তে হচ্ছে কোলেস্টেরল। এরা হচ্ছে লাইসোজোমকে কি একটা স্টেবল পজিশনে থাকে, যে ভাই ভাঙিস না, এখন তো দরকার নাই, তো ওদেরকে বলা হয় স্টেবিলাইজার। সেটা ধরো লাইসোজোম যদি হয়, লাইসোজোম যদি হয়, এরা হচ্ছে লাইসোজোম স্টেবিলাইজার। আরেক দল থাকে, তারা হচ্ছে সবসময় গুতাগুতি করে যে ভাই তোর ভেঙে যেতে হবে, ভিতরে এনজাইমকে আনলিশ করে দেয়, কারণ আশেপাশে সবকিছু জীবাণুতে ভরে গেছে, ঠিক আছে। অর্থাৎ তারা ভঙ্গুর করে, এই লাইসোজোমের আবরণটাকে ভেঙে ফেলে। ভেঙে ফেলা মানে হচ্ছে, বা ভঙ্গুর যেগুলো, সেগুলো হচ্ছে ল্যাবাইল বলা হয়। কি বলা হয়? ল্যাবাইল, ঠিক আছে। ফ্রেজাইল, ল্যাবাইল, ল্যাবাইল হচ্ছে ভেঙে যায় তাড়াতাড়ি, ঠিক আছে। সো যারা ভেঙে ফেলার কাজটা করে ওদেরকে বলা হয় ল্যাবিলাইজার, ঠিক আছে। ওরা কারা ভাইয়া? ওরা হচ্ছে বিভিন্ন ভিটামিন, বিভিন্ন ভিটামিন। তা দেখো ভিটামিন কি ইমিউনিটিতে কাজ করে, তো ভিটামিন যখনই জীবাণু দেখে লাইসোজোমকে বলে সুইচ অন, তুমি এখন ভেঙে যাও, ভেঙে তোমার সবকিছু বাইরে বের করে দাও। আচ্ছা, ওরা হচ্ছে টেস্টোস্টেরন, পুরুষের প্রধান হরমোন, আর ওরা হচ্ছে প্রোজেস্টেরন, নারীর প্রধান হরমোন একটা, ঠিক আছে। ওরা হচ্ছে ল্যাবিলাইজার। ওকে, এখানে এই কথাগুলাই বলা আছে, এই কথাগুলাই বলা আছে। আর কি এনজাইম থাকে ভাইয়া? বিভিন্ন ধরনের এনজাইম। এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাসিড ফসফাটেজ এনজাইম।
অ্যাসিড ফসফাটেজ এনজাইম। সবগুলো নাম পড়তে হবে? উত্তর হচ্ছে না না না, সবগুলো নাম পড়তে হবে। শুধু মনে রাখতে হবে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এই হাইড্রোলাইটিক এনজাইম কত ভাইয়া? 40 থেকে 50 রকমের। অপশনে কোনটা দাগাবো? আবুল হাসান স্যারের বই যেটা আছে সেটা দাগাবো। আবুল হাসান স্যারের বইয়ে কোনটা আছে? প্রবাবলি 40 রকমের আছে, চেক করে নিবা। এই যে কাজ কি দেখো, বলছে ফ্যাগোসাইটোসিস করা, অন্তঃকোষীয় পরিপাক, কোষের ভিতরে কি সে মেরে ফেলে না, খেয়ে ফেলে না? তাহলে অন্তঃকোষীয়, কোষের ভিতরে অন্তঃকোষীয় পরিপাক। দেখো স্বগ্রাস বা অটোফ্যাগি, অটোলাইসিস আর সুইসাইডাল স্কোয়াড। মিলছে? হিসাব কি মিলছে? মিলছে হচ্ছে। তারপর দেখো লাইসোজোম যদি বেশি কাজ করে তাহলে কি করে? লাইসোজোম বেশি কাজ করলে ক্যান্সার তৈরি করতে পারে, ক্যান্সার তৈরি করতে পারে, কারণ সে ডিস্ট্রাকটিভ, তাকে নিয়ন্ত্রণ না করতে গেলে কি এরা ক্যান্সারও তৈরি করতে পারে। লাইসোজোমের কাজ ক্লিয়ার? বুঝছো মাই ডিয়ার স্টুডেন্টস? পড়া কি বুঝে যায়? মনে কি হচ্ছে ভাই আপনার ক্লাস করলে আর কিছু লাগবে না? হ্যাঁ হ্যাঁ, কখন 11টা বেজে গেল। দেখছো, তোমাকে পড়া এরকম ভাবে ঢুকে যেতে হবে যে আলটিমেটলি তোমার কখন যে সময় যায় তুমি বুঝতে পারছো না। এই যে আমি এত ডেভোটেড ভাবে তোমাদের পড়াচ্ছি, এত গভীর পড়াশোনায় চলে গেছিলাম, আমি বুঝতেই পারি নাই কখন 11টা বেজে গেছে। তোমাকে এইভাবে পড়তে হবে, ডিপ স্টাডি। যখন পড়বো কখন কয়টা বাজে না বাজে ডাজন্ট ম্যাটার, পড়া শেষ হবে তারপর সময় শেষ, তারপর উঠবো। এইভাবে পড়তে হবে। যারা এইভাবে পড়ছো পড়বা তারাই ভালো করবে। আদারওয়াইজ ভাই আমি বুয়েটে পড়তে চাই, ভাই আমি ডিএমসি তে পড়ছি, ভাই আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, এগুলো জাস্ট মুখের বুলি আওড়ানো ছাড়া কিছুই না। তোমার কাজ তোমার স্বপ্নকে জাস্টিফাই করবে। তো যারা এইরকম কথা বলো, আমি জানি সবাই স্বপ্ন দেখো, তাই স্বপ্নটাকে অবশ্যই নিজের কাজ দ্বারা বাস্তবে রূপান্তর করতে হবে। কাজ না করে স্বপ্ন দেখা মানে পাগলের মতো বুলি আওড়ানো। আমি বিশ্বাস করি তোমরা সবাই ফিয়ারলেস ফাইটার, সবাই রেশনাল, সবাই স্বপ্ন দেখো বাস্তবায়ন করার জন্যই। তো সবাই এরকম কঠোর পরিশ্রম করবা, ঠিক আছে? আর আমি কি বলেছি, প্রথম 3 মাস সব থেকে বেশি পরিশ্রম করতে হবে, সব থেকে বেশি এক্সট্রা পড়াশোনা করতে হবে প্রথম 3 মাস। একবার ফ্লোতে চলে আসলে দেখবা অল ইজ ওয়েল। ল্যাবিলাইজারটা বলেন, ল্যাবাইল মানে ভঙ্গুর, যেটা ভাঙে দেয়, ঠিক আছে? সো ল্যাবিলাইজার হচ্ছে যারা লাইসোজোমের পর্দাটাকে ভেঙে ফেলে, তারা হচ্ছে ল্যাবিলাইজার। ওরা কারা? টেস্টোস্টেরন হরমোন, প্রোজেস্টেরন হরমোন আর ভিটামিন, ঠিক আছে মাই স্টুডেন্টস? ওকে। ডিএনএস হচ্ছে একটা এনজাইম যেটা ডিএনএ কে ভেঙে ফেলে, বুঝছো? ডিএনএস একটা এনজাইম যেটা ডিএনএ কে ভেঙে ফেলে। অ্যাটিপেজ একটা এনজাইম যেটা অ্যাটিপকে ভেঙে ফেলে। লাস্টে এএসই থাকা মানে এনজাইম, আর যার পেছনে থাকবে এএসই সেটা সেটাকে ভেঙে ফেলবে, সেটা সেটাকে ভেঙে ফেলবে, ঠিক আছে? ওকে। এটাকে আজকে পড়াবো নাকি গত ক্লাস আগামী ক্লাসে পড়াবো বলো তো? মাই ডিয়ার স্টুডেন্টস বলো, এটা এই ক্লাসে পড়াবো নাকি আগামী ক্লাসে সেন্ট্রিওলটা? আগামী ক্লাসে থাক, আজকে না পড়াই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আগামী ক্লাসে পড়াই এটা। তাহলে বলো, আজকে ক্লাস কি ভালো লেগেছে? পড়া কি বুঝতে পেরেছো? এভাবে পড়লে, গুরুত্ব দিয়ে পড়লে, বইটা কি পড়ে ফেললে আমরা কি পারবো? নেক্সট ক্লাসে পড়াবো। তোমরা পড়া শেষ হবে কি শেষ হবে না এ নিয়ে কোনো প্যারাই নিও না। দেখবা তোমাদের সবার আগে ইনশাল্লাহ সিলেবাস শেষ হবে যদি তোমরা আমাদের ক্লাসের পাশাপাশি পড়তে পারো। আমরা যেরকম এক্সট্রা পরিশ্রম করি তুমি যেরকম এক্সট্রা পরিশ্রম করতে পারো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের মটো হচ্ছে ফিয়ারলেস ভাবে আমরা পড়বো, এফএমবি এফএমএস, এটা সবসময় মাথায় রাখবা। ফিয়ারলেস মেথড অফ বায়োলজি, ফিয়ারলেস মেথড অফ স্টাডি। আমরা এইচএসসি তে উঠেছি, আমরা এইচএসসি জয় করে ইনশাল্লাহ ছাড়বো, ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে সেন্ট্রিওল সহ প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া আমরা পড়বো। টিল দেন স্টে ফাইন, স্টে উইথ শিখো। আসসালামু আলাইকুম।